কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজম খান অ্যাডভোকেট, এবং তার জনাব আহমেদ আজম খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সঙ্গে আজম ভাই, আপনাকে স্বাগত। আবারও স্ক্রিনে আপনাকে দেখতে পাচ্ছি আর কি প্রথমবার। আমাদের সাথে আরও থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। ডক্টর এম শাহিদুজ্জামান, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে আপনি যুক্ত হয়েছেন। এবং স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন নিজে নিজে, মানে আমাদের প্রডিউসাররা এখানে যায় নাই, তার জন্য স্যারকে আরেকটা ধন্যবাদ দিতে চাই। স্যার একলাই যুক্ত হয়েছেন এখান থেকে। তবে আমি প্রথম প্রশ্ন একটু আজম ভাইয়ের কাছে বলতে চাই, স্যার আপনার অনুমতি নিয়েই, কিন্তু এই প্রশ্নটার ব্যাপারে আপনার মতামত আমি জানতে চাই। আজম ভাই, আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে এইটা আমি জানি যে রাজনৈতিক বিজ্ঞানের ইতিহাসে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে থাকবে যে কেন বিএনপি এবং জামায়াত পরস্পরকে শত্রু জ্ঞান করতে শুরু করলো, এবং এটা কখন থেকে। আমাদের এই প্রশ্ন হচ্ছে এই কারণে যে বিএনপি এবং জামাতের মধ্যে আমরা বড় ধরনের আদর্শিক বদল বা পরস্পরমুখী অবস্থা, বিরোধী অবস্থান আমরা কখনো দেখি নাই। কিন্তু এর আগে কি এমন হইল যে জামায়াত এবং বিএনপি পরস্পরের প্রচণ্ড শত্রুতে পরিণত হইল, এবং জামায়াত এবং বিএনপি এখন বাংলাদেশের রাজনীতিতে আর্চ রাইভাল হিসেবে পরিচিত থাকবে। এটা 5 আগস্টের পরে হয়েছে আহমেদ আজম ভাই, আমাদের পর্যবেক্ষণে এটা কেন হয়েছে এটা আমরা জানতে চাই। এবং একজন আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং রাজনীতি বিজ্ঞান পর্যবেক্ষক প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছেও আমরা এটা জানতে চাইবো। আগে আজম ভাই আপনার কাছে একটু শুনি। যে বিএনপি এবং জামায়াতের সাথে দীর্ঘদিন একটি আদর্শিক সম্পর্ক ছিল, এই কথাটি সঠিক নয় খালেদ। আসলে আমরা সব সময়ই বলেছি যে বিএনপি এবং জামায়াত সহ যে আরো অন্যান্য দলের জোট ছিল সেটা শুধুমাত্রই নির্বাচনী জোট ছিল, আন্দোলনের জোট ছিল, কখনোই আদর্শিক জোট ছিল না। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্রে, বিশ্বাস করে বাংলাদেশি জাতীয়তাবাদে, সেই ক্ষেত্রে জামায়াতের আদর্শ ভিন্ন। কাজেই জামায়াতের সাথে আমাদের কখনো আদর্শিক সম্পর্ক ছিল না, ছিল শুধুমাত্রই আন্দোলন এবং নির্বাচনের জন্য একটা সখ্যতা বা মনে করতে পারেন সম্পর্ক বা অ্যালায়েন্স। এখন এই 5ই অগাস্টের পর আমরা, তার আগেই আমরা কিন্তু এই জোটকে অকার্যকর করেছি এবং আমরা বলেছি যে আমরা সমমনারা একসাথে চলবো, কিন্তু জোটের প্রয়োজন নেই। এভাবেই কিন্তু বেশ কিছুদিন চলে এসেছিল। 5ই অগাস্টের পর জামায়াত সেই আগের মতোই একলা চলো নীতি নিয়ে বা তার সাথে কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল নিয়ে চলছে। আমরা গণতন্ত্র বেশ কিছু রাজনৈতিক দল নিয়ে চলছি। সেক্ষেত্রে আপনি যে কথাটা বলেছেন যে এত শত্রুতায় পরিণত হলো কেন, আমি বলবো যে এটাও ভুল ধারণা। বিএনপির সাথে জামায়াতের কোনো শত্রুতা নেই, আছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা গণতান্ত্রিক রাজনীতিতে যে গণতন্ত্রের সৌন্দর্য, এক এক রাজনৈতিক দলের এক এক আদর্শ, সেই আদর্শ থেকে তার বক্তব্য সে প্রচার করে। সেই ক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের বক্তব্য নিশ্চয়ই আলাদা হবে, যেহেতু আলাদা সংগঠন, আলাদা আদর্শ, সেই ক্ষেত্রে নিশ্চয়ই আলাদা হবে। এবং সেই ক্ষেত্রে যখনই মিল খুঁজে না পাওয়া যায়, তখন গণতান্ত্রিক যে পদ্ধতি, যে একের বক্তব্য নিয়ে অন্যজনের মধ্যে যে বাক বিতণ্ডা, সেটাও এক ধরনের গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্র চর্চায় এটা চলতেই পারে। গণতন্ত্র চর্চাটা তো আপনার রেল লাইনের মতো সমান গতিতে চলবে, মিলবে না এক রাজনৈতিক দলের সাথে
অন্য রাজনৈতিক দলের। আজম ভাই, আপনার অনুমতি দিলে আমি খালি আপনাকে 4টা ঘটনা মোটা দাগে স্মরণ করে দিতে চাই। জামায়াতকে রাজনীতি বাংলাদেশে করতে দিয়েছে বা ফেরত এনেছে কিন্তু বিএনপি। গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে বিএনপির যে প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটা আবার 1991 সালে মতিউর রহমান নিজামী ভোরের কাগজে সাক্ষাৎকার দিয়ে এটাকে বলেছেন। 3 জোটের রূপরেখায় জামাতে ইসলামীকে কোনো দল নিবে না, সেরকম একটা কথা ছিল। বিএনপি কিন্তু জামাতে ইসলামীকে নিয়ে 1991 সালের নির্বাচনী জোট করেছে। জামায়াতকে 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং জামায়াতের আদর্শ এবং নেতৃত্বকে সবসময় বিএনপি আলাদা করে ভ্যালু করেছে। 1991 সালের ঘটনা বলছি। সর্বশেষ যুদ্ধ অপরাধের বিচারের মানে যুদ্ধ অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন বিচার করা হয় তখনও বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ থেকে এর প্রচণ্ড প্রতিবাদ করা হচ্ছে, এই কথা বলে যে এইটার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। আমরা যদি সবগুলি ঘটনা দেখি তাহলে দেখব যে দশকে দশকে বাংলাদেশে জামাতে ইসলামীর যে রাজনীতি সেইটা বিএনপি শুধু এন্ডোর্সই করে নাই, বিএনপি সেই জায়গায় প্রচণ্ড স্পেসও দিয়েছে জামায়াতকে। এবং যে কারণে জামায়াতের আজকে সমালোচনা করা হয় সেই কারণগুলি কিন্তু বিএনপি আর জামায়াত মিলেমিশেই করেছে। আজম ভাই, আপনি যদি একটু মন্তব্য করতেন। জি জি প্লিজ একটু বলবো, যদি বলেন। আপনার বক্তব্যে কিছু ভুল তথ্য আছে। যেমন গোলাম আজমের নাগরিকত্ব কিন্তু বাংলাদেশের মহামান্য হাইকোর্ট দিয়েছে, বিএনপি দেয়নি। এই যে আজম ভাই মানুষ ভুল বুঝে, সেজন্য আমি বলি 1978 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সবকিছু ঠিকঠাক ছিল বলে জনাব মতিউর রহমান নিজামী 91 সালে ভোরের কাগজকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন। পরে এটা কোনো কারণে এটা রদ করা হয়, পরে আদালতের নির্দেশে উনি পেয়েছেন। কিন্তু গোলাম আজমের বাংলাদেশে রাজনীতি করা, বাংলাদেশে অবস্থান করা, জামাতে ইসলামীকে রাজনীতি পূর্ব প্রতিষ্ঠা করা, সে সবই বিএনপির কাজ। আমি সেটা বলছি। এটা আজম ভাই জি দেখুন, আমি ক্লিয়ার করি আপনাকে। জি, মতিউর রহমান নিজামী আজকে বেঁচে নেই। জি, তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন সেটা তার বিষয়, কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন সেটা তার বিষয়, কিন্তু দৃশ্যমান বিষয়টা হলো যে কোর্ট গোলাম আজমকে দিয়েছে। এখন আপনি বলবেন যে বাংলাদেশে আসার অনুমতি 1978 সালে গোলাম আজম পেয়েছে। দেখুন, গোলাম আজম জন্মসূত্রে নাগরিক ছিলেন, সেই হেতু তাকে অনুমতির বিষয় না, তিনি নাগরিক হিসেবেই বাংলাদেশে আসেন। আর 1991 সালে কিন্তু বিএনপির সাথে জোট ছিল না। আপনি খোঁজ নিয়ে দেখেন, হ্যাঁ 1991 সালের নির্বাচনের পরে সরকার গঠনে জামায়াতে ইসলামীকে নিয়েছিল, সমর্থন ছিল নিয়েছিল না, সমর্থন ছিল। 2001-এ সেটা ছিল, কিন্তু 91-তে ছিল না। বাট জামায়াতে ইসলামীর সমর্থন ছিল, কিন্তু জামায়াতে ইসলামের সাথে কোনো অ্যালাই ছিল না। তখন জামায়াত ইসলামী আলাদা করে নির্বাচন করেছিল। কিন্তু 96 সালে কিন্তু আওয়ামী লীগের সাথে জামায়াত ইসলামী নির্বাচন করেছে। তারও 91-এর আগে যদি আপনি বলেন, 96 সালে আওয়ামী লীগের সাথে নির্বাচন করে নাই কিন্তু জামায়াত ইসলামী। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা জামায়াতে ইসলামীর ব্রেন চাইল্ড, আওয়ামী লীগ সেইটার মধ্যে সামিল হয়েছিল অন্যান্য অনেক দলের মতো। আর মাঝখানে আজম ভাই আমি তো মাঝখানে স্মরণ করাই দিই, ঘাতক দালাল নির্মূল কমিটি নামে যে কমিটিটা হয়েছিল সেটাতে জাহানার ইমামকে রাষ্ট্রদ্রোহী এবং আরো তারা যারা ছিলেন তাদেরকে রাষ্ট্রদ্রোহী করেছিল, কিন্তু বিএনপি জেলে নেওয়া হয়েছিল কিন্তু জামায়াতকে খুশি করার জন্য। না আমি একটু বলি, 86 নির্বাচনের কথা আপনার মনে আছে কিনা? 86 নির্বাচন 91-এর আগে 86 নির্বাচনে জামায়াত প্রথম নির্বাচনে এসেছিল, এবং যে নির্বাচনে জামায়াত ছিল, আওয়ামী লীগ ছিল, এরশাদ ছিল। রাইট, কথাটা এটা যদি সত্যি হয়, তাহলে এটা যদি আপনি এন্ডোর্স করেন, তাহলে পরিষ্কার যে জামায়াত বিএনপির আগেই আওয়ামী লীগ এবং এরশাদের সাথে অ্যালায়েন্স করে কিন্তু বাংলাদেশের রাজনীতির পটে আসে এবং তারা নির্বাচনে আসে। এটা কিন্তু খুবই পরিষ্কার। আর একটা বিষয় হলো যে জামায়াত আর বিএনপির সাথে ওই যে আপনি অ্যালায়েন্সের কথাটা বলেছেন, সেই অ্যালায়েন্সের চেয়েও আওয়ামী লীগের সাথে কিন্তু দীর্ঘকালী 86-তে ছিল, আবার 96-এর আন্দোলনেও কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগ যুগপৎ আন্দোলনে ছিল। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কাজেই জামায়াত যেমন আওয়ামী লীগের সাথে ছিল, জামায়াত বিএনপির সাথেও ছিল। আমরা দুইটা ডিগ্রি চর্চায় সকল রাজনৈতিক দলকেই দুইটা ডিগ্রি আর মাত্রা কি এক? আওয়ামী লীগের সাথে যতটা জামাত ছিল আর বিএনপির সাথে যতটা জামায়াত ছিল এক, বা
দুই, সেই হিসাবটা তো পরের কথা। বড় কথা হলো যে শুরুটা তো আওয়ামী লীগের সাথে, শুরুটা তো এরশাদের সাথে 86-এ। আচ্ছা অতএব আমরা 1-2 এর হিসাবটা পরে বলি, আচ্ছা, শুরুটা কাদের সাথে সেটা বলি। আর বড় কথাটা হলো যে শুরুটা বিএনপির জামায়াত, সঙ্গে, শুরুটা আমরা বিএনপির সঙ্গে। আমরা গণতন্ত্রের চর্চায় সকলকেই আমরা কিন্তু স্পেস দিয়েছি, আওয়ামী লীগকে স্পেস দেইনি। আওয়ামী লীগকে স্পেস না দিলে বাকশাল থেকে কি করে আওয়ামী লীগ হলো নতুন করে আবার? ওই যে 78 সালে যখন নতুন করে গণতন্ত্রের চর্চা শুরু করলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনই আওয়ামী লীগের জন্ম, তখনই বিএনপির জন্ম, তখনই ইসলামিক ডেমোক্রেটিক লীগ ছিল তার জন্ম। আচ্ছা, আমরা বোধহয় আজম ভাই আপনাকে বুঝতে পেরেছি, এবং আজম ভাইয়ের সংযোগটাও খুব বাড়াবাড়ি রকমের খারাপ করছে। আমি একটু জনাব ডক্টর এম শাহিদুজ্জামানের কাছে একটু জানতে চাইবো যে স্যার, আপনি তো এটা শুনলেনই, আপনার কাছে কি মনে হয় জামায়াত আর বিএনপির সম্পর্ক আগে যেরকম ছিল এখন সেরকমই আছে? আমাদের বিবেচনায় যে সম্পর্কটা যে অবনতি ঘটলো, জামায়াত আর বিএনপি যে পরস্পর মুখোমুখি একটা অবস্থানে দাঁড়ালো, এর জন্য আসলে মানে কি ঘটনা বা কোন বিষয়টা দায়ী বলে আপনি মনে করেন, বা এর পিছনে কি রয়েছে? প্রফেসর এম শাহিদুজ্জামান। ধন্যবাদ খালেদ। তোমার প্রশ্নটা প্রথমে যে জিজ্ঞেস করেছিলেন, ইটস এ ভেরি পাওয়ারফুল কোশ্চেন, অত্যন্ত শক্তিশালী একটা প্রশ্ন, এবং আমি এর উত্তর দিতে গেলে একটা প্রোফাউন্ড ডিসএগ্রিমেন্টে চলে যাচ্ছে আমার বন্ধু অ্যাডভোকেট সাহেবের সাথে, আজম সাহেবের সাথে। কেননা আমাকে দেখতে হচ্ছে, সেই ঘুরে চলে যেতে হচ্ছে 1979-80-তে। আমরা তখন তিনজন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রিফ করতাম ইরান ইরাক ওয়ার নিয়ে, সন্ধ্যার সময় অন্তত সপ্তাহে 3 দিন রাত্রি 9টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত। আমি, আমাদের বিসে তৎকালীন চেয়ারম্যান ছিলেন ব্রিগেডিয়ার মোমেন, উনি এখনো জীবিত, এবং আমাদের সাথে আরো দুজন ছিলেন, ডক্টর CM শামীম ক্যালিফোর্নিয়াতে অধ্যাপনা করছেন, এবং ডক্টর শওকত হাসান, যিনি অটোয়াতে সেটেল করেছেন। আমি আপনাকে বলি, প্রেসিডেন্ট জিয়াকে যখন আমরা ব্রিফ করতাম, প্রায় কিন্তু তিনি আমাদেরকে এই প্রসঙ্গটা উত্থাপন করতেন। তাকে তার নিকটস্থ সিনিয়র কোনো পলিটিশিয়ান যদি জিজ্ঞেস করতেন যে স্যার আপনি জামাতের সাথে কেন সংযুক্ত করছেন বিএনপিকে, জামাত কেন, প্রেসিডেন্ট জিয়া, আমার এখনো মনে পড়ে স্পষ্টই, কিছুটা রাগত স্বরে বলতেন, ওরা তাহলে কোথায় যাবে? ওদেরকে কি আপনি মানে বিশ্বাসঘাতক ভেবে সারাক্ষণ কতদিন তাদেরকে জুড়ে ঠেলে রাখবেন? তাদের কি রাজনীতির অধিকার নেই? আমার কি দায়িত্ব নেই তাদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনার? দেখেন, এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। প্রেসিডেন্ট জিয়া যে আবেগপ্রবণ ভাবে জামাতের প্রসঙ্গটা টেনেছে এবং বিএনপি এবং তার নিজের রাজনীতির সাথে সংযুক্ত করতে চেয়েছে, এটা কিন্তু আবেগপ্রবণ ছিল না, এটা অত্যন্ত ক্যালকুলেটেড ছিল। কেননা ওই সময়টায় তিনি, তার যে উত্থান ঘটেছিল, যে কঠিন বছরগুলো 77, 78, 79, তখন তিনি খড়কুটোর মতো প্রায় রাজনৈতিক অ্যালাই খুঁজছিলেন। আওয়ামী লীগ তাকে বারবার তাকে কোণঠাসা করেছে, তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতে ইসলামী। এবং জামাতে ইসলামীর নেতৃত্বকে প্রেসিডেন্ট জিয়া দেখলেন যে তার রাজনীতির সাথে সংযুক্ত করতে পারলে তার সংখ্যাগত দিক থেকে রাজনীতিতে প্রবেশ করার উৎকর্ষটা ঘটবে। এবং এজন্যই আমি বলছি যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন, জামাতে ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল। আমি আবার বলছি, আজম সাহেব, আপনি কিছু মনে করবেন না, ব্যক্তিগত কিছু না, কিন্তু আপনার সাথে আমি একদম সম্পূর্ণ দ্বিমত পোষণ করে বলছি যে জামাতকে যেভাবে প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল, কেননা ওই সময় প্রেসিডেন্ট জিয়া কিন্তু অনেক সময় কাটাতেন বিভিন্ন ইসলামিক স্কলারদের সাথে। আমার যারা সমসাময়িক তখনকার, তাদের মধ্যে চিরং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন আব্দুল করিম সাহেব, আরো অন্যান্য ছিলেন যারা বাঙালি মুসলমানের ইতিহাস নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন। প্রেসিডেন্ট জিয়া কিন্তু ইসলামিক পার্সপেক্টিভ, মুসলমানদের ইতিহাস নিয়ে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। এবং সেই অর্থে আমি বলবো যে জামাতে ইসলামীকে প্রেসিডেন্ট জিয়া, আমার এটা অত্যুক্তি হবে না বলতে, যে বাংলাদেশের যে ভৌগোলিক সীমান্ত এবং এই যে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 47-এর সীমান্তকেই বজায় রেখেছি, এটাকে কিন্তু প্রেসিডেন্ট জিয়া দেখতেন যে আমাদের দেশের যে স্বতন্ত্র
যে আইডেন্টিটি, অর্থাৎ এই যে সেই অষ্টম নবম, আই এম সরি, 12th সেঞ্চুরি থেকে যে সুলতানেট অফ বেঙ্গল ইভলভ করেছে, একদিন প্রেসিডেন্ট জিয়া কিন্তু এই কথাও বলেছিলেন যে আমাদের পলিটিক্যাল রুটস হচ্ছে এই ইখতিয়ার বিন বখতিয়ার খিলজির সময় থেকে, সুলতানেট অফ বেঙ্গল। স্যার, এই বিষয়টা তার নিজস্ব ছিল না, স্যার আমাদের তাকে সাথে নিশ্চয়ই এইভাবে ব্রিফ করা হয়েছিল স্যার আমি এবং একটু এটা তিনি স্যার মেনে নিতেন। সেই স্যার অর্থে কিন্তু আমি একটু স্যার মাঝখানে একটু থামাই। প্রফেসর শাহিদুজ্জামান আমাদের সাথে জনাব আহমেদ আজম খান আবার ফিরে এসেছেন। তো আপনি বলছিলেন যে মানে জামায়াতকে রাজনীতিতে পুনর্জীবন দেয়াতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা প্রত্যক্ষ ভূমিকা ছিল। এই জায়গা থেকে যদি স্যার এরপরে 91-96-তে যে আর্গুমেন্ট করলেন আহমেদ আজম খান ভাই, সেটা সম্পর্কে যদি একটু বলতেন। এখন তিনি শুনছেন এখন আমাদের, তিনি স্যার। ও আচ্ছা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এভাবে যে মৃত্যুবরণ করবেন সেটা তো কেউ ভাবেনি, কারণ ওই সময়টায় তার পূর্ণাঙ্গ প্রচেষ্টা ছিল ইসলামী বিশ্বের সাথে একটা বিশেষ সংযোগ স্থাপন করা। আমরা তাকে যখন ব্রিফ করতাম সপ্তাহে 3 দিন প্রায় এই বঙ্গভবনে বসে, এবং সেখানে তিনি বারবার ইরান ইরাক যুদ্ধের খুঁটিনাটি জানতে চেষ্টা করতেন, কেননা তিনি তার সদস্য ছিলেন। মাঝে মাঝে হঠাৎ প্রেসিডেন্ট জিয়াউল হকও পাকিস্তান থেকে তাকে টেলিফোন করতেন এবং আমাদেরকে তার সামরিক সচিব পাশের ঘরে চলে যেতে বলতেন। তিনি 20 মিনিট আধ ঘন্টা প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে আলাপ করতেন কিভাবে ইরান ইরাক যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন, কেননা তিনি নিজেকে ভাবতেন ইসলামী বিশ্বে তার একটা স্বতন্ত্র অবস্থান তিনি গড়ে তুলবেন। এটা এত গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে সেদিক থেকে চিন্তা করলে যে ডোমেস্টিক পলিটিক্সে জামাত ও ইসলামী দলগুলো তার জন্য বিশেষ গুরুত্ব বহন করত। এবং আমি বললে এটা অত্যুক্তি হবে না যে বিএনপি যে জিয়াউর রহমান যে ফাউন্ডেশন করেছিলেন তার মূল শক্তি ছিল ইসলামিক ফোর্সেস, ইসলামিক রাজনীতি। কিন্তু স্যার এখানে তো একটা কথা, আমরা এটা যদি মেনেও নেই, কিন্তু ইসলামিক রাজনীতি বা ইসলামিক শক্তি আপনি ইরাক ইরান বা যদি প্যালেস্টাইনের ক্ষেত্রেও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপনি অবস্থান দেখেন, তাহলে এটা একদম স্পষ্ট, এটাতে আর কোনো মানে ডাউট রাখারই কোনো জায়গা নাই। কিন্তু ঘটনা হইতেছে যে তার মানে তো এইটা না যে জামায়াতে ইসলামীর আদর্শ বিএনপি ধারণ করে। জামায়াতে ইসলামীর আদর্শের সাথে তো বিএনপির অমিল থাকতেই পারে, বা এক ধরনের মানে শত্রু বন্ধু থাকতে পারে। আপনি যদি 91-96-2001-এর পার্সপেক্টিভ থেকে আপনি বলেন যে সত্যিই কি জামায়াত আর বিএনপি মিলেমিশে ছিল, নাকি জামায়াত আর বিএনপির মধ্যে একটা দূরত্ব সবসময় ছিল, যেমনটা দাবি করছেন জনাব আহমেদ আজম খান? আমার কাছে কিন্তু জিয়াউর রহমানের সময় সেই দূরত্ব চোখে পড়েনি। হ্যাঁ, আপনি যেটা বলছেন মতাদর্শগতভাবে জিয়াউর রহমান আর জামাতের এই ধর্মীয় রাজনীতির প্রতি তার কোনো রকমের আগ্রহ ছিল না। তার আগ্রহটা আমি যতদূর বুঝতে পেরেছি, তিনি কিন্তু বিএনপির মতাদর্শকে তখনও মানে ওই সময়টায় ইনফ্যান্সিতে ছিল, কিভাবে গড়ে উঠবে তার জন্য তিনি প্রচুর গবেষকদের ডাকতেন যে বিএনপির ভবিষ্যৎ রূপরেখা কি হবে। এবং আপনি এটা ঠিকই বলেছেন, জামাতের যে মতাদর্শ, যেমন ধরেন এই যে শরিয়া আইনের বিধান করা, তারপর জামাতের যে মৌলিক ধারণাগুলো মওদুদি, এগুলোর প্রতি জিয়াউর রহমানের সামান্যতম আগ্রহ ছিল না। তার আগ্রহটা ছিল এই জন্য যে তিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের যে স্বতন্ত্র অবস্থান দাঁড় করাবেন, সেদিক থেকে জামাতই ছিল তার সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র। কেননা আওয়ামী লীগকে ফাইট করতে হলে এবং ভারতের বিপক্ষে ইসলামী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উপস্থাপন করতে, এবং তাছাড়া আপনি হয়তো যেটা আমি ইন্ডিকেট করলাম যে পাকিস্তানের সাথে কিন্তু জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, প্রেসিডেন্ট জিয়াউল হকের সাথে ফোনে কথা বলতেন। কাজেই রাজনৈতিক দিক থেকে জামাতকে তিনি ব্যবহার করতে চেয়েছেন, ইউজ করতে চেয়েছেন ভারতের। স্যার আমাদের তো খুব সময় নাই। আপনি যদি স্যার এখন বেগম জিয়ার আমলে 91-96 বা বেগম জিয়া যখন থেকে পার্টির নেতৃত্ব দিয়েছেন তখন থেকে জামায়াতের সাথে বিএনপির সম্পর্কটা যদি একটু বলে, আপনি কেন এই মুহূর্তে আপনি তাদের মধ্যে খুব একটা শত্রুতা দেখেন কিনা এটা যদি একটু বলতেন স্যার, 1-2 মিনিটে স্যার। ধন্যবাদ। বেগম জিয়ার সময় কিন্তু বেগম জিয়ার খুব একটা মানে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে রাজনীতির ব্যাপারে তার খুব বেশি গভীর
যে গবেষণাধর্মী মনোভাব সেটা ছিল না, স্বাভাবিক কারণেই ছিল না। তিনি এক্সপেক্ট করেননি যে রাজনীতির দায়িত্ব তার হাতে পড়বে। সুতরাং তিনি অনেক বেশি রিলাই করতেন তার আমলাদের উপর, এবং বিএনপির সেই সময় উদীয়মান নেতৃত্ব, তার এরা কিন্তু জিয়াউর রহমানের সময় তাদেরকে অনেকে চিনতই না, যেমন ফখরুল ইসলাম আলমগীর বলেন, আরো অন্যান্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এরা এরা বেগম জিয়ার প্রোডাক্ট, এবং প্রেসিডেন্ট জিয়ার সাথে এদের কোনো সম্পর্ক কোনো কিছুই ছিল না। কাজেই এতে অবাক আমি, আপনি যেই প্রশ্নটা করলেন শেষে যে কেন জামাতের সাথে বর্তমানে দূরত্ব হয়ে গেল, এটার কারণ হচ্ছে এই যে প্রেসিডেন্ট জিয়ার যে রাজনীতি, সেই রাজনীতির সাথে এদের সরাসরি কোনো পরিচিতিই ছিল না। ফখরুল ইসলাম আলমগীর বিএনপিতে যোগ দিয়েছে জিয়ার মৃত্যুর প্রায় 10 বছর পরে, এবং এখন যদি আপনি তার কথাগুলো শুনেন, তার ভাষাগুলো শুনি, আমি অবাক হয়ে যাই। আমি কিছুতেই জিয়াউর রহমানের সাথে এই ভদ্রলোককে রিলেট করতে পারি না। তিনি বামপন্থী ছিলেন, এবং এই যে এখনকার যারা রয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারপরে এই যে একদম লেটেস্ট প্রোডাক্ট হচ্ছে সালাউদ্দিন, 9 বছর ভারতীয় কাস্টাডিতে থাকার পর তিনি এক লাফে এসে বিএনপির মুখ্য নেতা হয়ে যান। এটা তো মানে স্বাভাবিক কমন সেন্সও বলবে যে নিশ্চয়ই একটা বিশেষ কারণ রয়েছে, তা না হলে এটা কিভাবে সম্ভব আমার যে তো স্যার বিএনপিতে স্যার আমি একটু আপনাকে আবার পরে আপনার কাছে ফিরে আসবো, কিন্তু স্যার আপনি যে 9 বছর লাভ দিয়ে, তো আপনি তো এটাকে অন্যভাবেও দেখতে পারতেন যে উনি 9 বছর আসলে অনেক, আপনি সালাউদ্দিন সাহেবের কথা বলতেছেন যে অনেক ভুক্তভোগী হয়েছেন। আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনি দেখবেন যে দল 15 বছর এরকম নিষ্পেষণের মধ্যেও, আওয়ামী লীগের এরকম দুঃশাসনের মধ্যে দলটিকে তিনি একসাথে ধরে রেখেছেন। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আপনি দেখতে পারতেন সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন, কিন্তু আপনি স্যার উল্টোটা দেখছেন কেন, সেইটা একটা প্রশ্ন। আমরা আবার আপনার কাছে আসবো। জনাব আহমেদ আজম খান, আমাদের বক্তব্যের মধ্যে কিন্তু আপনি কিছুক্ষণ বাইরে ছিলেন, কিন্তু স্যার কিন্তু একদম স্পষ্ট বলেছেন যে জামাতের সাথে বিএনপির একটা নিবিড় সম্পর্ক ছিল। এই নিবিড় সম্পর্কটা যে এখন শেষ হয়েছে তার কারণ তারা জিয়াউর রহমানের আদর্শ থেকে একটু দূরে সরে গেছেন। আমাদের প্রশ্ন, আমরা যদি এরকম ভাবে করি যে বিএনপির সাথে তো জামাতের একটা সুসম্পর্ক ছিল, এই সুসম্পর্কটা নাই, পরিবর্তনটা কার হয়েছে, বিএনপির নাকি জামায়াতের? আজম ভাই একটু যদি। জি দেখুন, শহীদুজ্জামান ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি আলোচনা করেছেন। যেমন তিনি বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়া খুব গবেষণা ধর্মী রাজনীতিটা করেননি, এটা ওনার দৃষ্টিভঙ্গি। আমি বলবো যারা গণতান্ত্রিক রাজনীতি করে তারা কেউই কিন্তু গবেষণা ধর্মী করে না। যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের আলাদা থিঙ্ক ট্যাঙ্ক থাকে, সেই থিঙ্ক ট্যাঙ্ক এই রাজনৈতিক নেতৃত্বকে যেভাবে বিভিন্ন প্ল্যানিং দেয়, তার উপরেই রাজনৈতিক নেতৃত্ব রাজনীতিটা করে থাকেন বা নেতৃত্বটা দিয়ে থাকেন। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে দেশপ্রেমিক এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। কাজেই তিনি যেভাবে নেতৃত্বটা দিয়েছেন বিএনপিকে, এবং যেভাবে 9 বছর আন্দোলন করে স্বৈর শাসকের পতন ঘটিয়েছে, অনেকেই সেই কৃতিত্বটা নিতে পারেন, কিন্তু আসলে বিএনপির সেই কৃতিত্বই একক কৃতিত্ব দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার। এবং তারপর তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং দেশকে তিনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন। এখন শহীদুজ্জামান ভাই যেটা বললেন যে বিএনপির সাথে জামায়াতের নিবিড় সম্পর্ক, দেখুন একটা দলের সাথে যে দীর্ঘদিন যদি অ্যালায়েন্স থাকে, সম্পর্কটা তো একটু গভীর থাকেই। তাই বলে ওই দলের আদর্শ আর এই দলের আদর্শ মিলে যাবে তা কিন্তু না। আচ্ছা ঠিক আছে, যেটা আমরা সবসময়ই বলেছি। আজম ভাই, আমরা ধরে নিলাম যে আদর্শের মধ্যে কিছু পার্থক্য ছিলই। এমন কোন ঘটনা কি আছে যেটা জামায়াতের সাথে বিএনপির সম্পর্কটা একটু খারাপ দিকে যাওয়ার ক্ষেত্রে ট্রিগার করেছে? আমরা এটাই জানতে চেয়েছিলাম যে মানে জামাতের সাথে তো বিএনপির একরকম আমরা সম্পর্ক ছিলই, যেটা আমরা সাদা চোখে যেরকমই দেখি। কোন স্পেসিফিক ঘটনা এটাকে ট্রিগার করেছে কিনা আজম ভাই? না, কোনো স্পেসিফিক ঘটনা নয়। 5ই অগাস্টের পরে আমরা যেহেতু 5ই অগাস্টের আগেই আমাদের জোটকে ভেঙে দিয়েছি, কাজে জামায়াত 5ই অগাস্টের পর নিজস্ব ধ্যান ধারণায় তারা এককভাবে পথ চলতে চেষ্টা করছে, এবং তারা চিন্তা করছে যে আমাদের চেষ্টায় আমরা বাংলাদেশের রাজনীতিতে দাঁড়িয়ে যাব।
আর আমি বিএনপি আচ্ছা মনে আচ্ছা করছে, হুম হুম যে বিএনপি মনে করছে যে জামাত তার মতো পথ চলুক, আমরা আমাদের মতো পথ না চলবো, কিন্তু গণতন্ত্রে। আমরা কোথায় বিস্মিত হচ্ছি আজম ভাই, জামায়াত হুম। আলাদা আলাদা পথ চললো, বিএনপি এতদিন যেগুলি বলে নাই, বিএনপি কিন্তু কিছুটা আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে, এটাতে আমরা একটু আশ্চর্য হয়েছি। আর 5 আগস্টের পরে যাকে এটা নিয়ে আপনি মন্তব্য করতেও পারেন নাও করতে পারেন, অনেকগুলি ক্ষেত্রে কিন্তু বয়ানের ক্ষেত্রে আমরা দেখতেছি বিএনপি একদম আওয়ামী লীগকে ইকো করতেছে, মানে আওয়ামী লীগের বয়ানটাকে ইকো করতেছে। এইটা আপনারও মনে হয় কিনা আমি জানি না। আপনি এটা নিয়ে যদি ছোট একটা মন্তব্য করেন, আমি পরবর্তী প্রশ্ন এনসিপি নিয়ে করতাম। জি আমি ছোট্ট করেই বলি জি যে আপনার এই ধারণাটাও ভুল। বিএনপি 5ই অগাস্টের পরে প্রত্যেকটা ক্ষেত্রে মন্তব্যে গণতন্ত্রের পরিচয় দিচ্ছে, গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিচ্ছে। সেখানে আওয়ামী লীগের মতো রাজনীতি বা আওয়ামী লীগের মতো মন্তব্য বা আওয়ামী লীগের মতো কিছু করছে, এটা আদৌ সত্যি নয়। ওকে বিএনপি স্বতন্ত্রভাবেই গণতান্ত্রিক চর্চার আপনাকে বক্তব্য পাশাপাশি বিবৃতি দেখে দেখাতে দিচ্ছে। পারি যে বিএনপি কোথায় আওয়ামী লীগের মতো মন্তব্য করছে এবং কোন মন্তব্যগুলি আসলে বিএনপি তার আগের 16 বছর 15 বছর 20 বছর আমরা করতে দেখিনি। যাই হোক, আমি কথায় আসি, 5 আগস্টের পরে বিএনপি রাজনীতিতে, আজম ভাই আপনি থাইকেন, আপনি চলে 5 আগস্টের পরে বিএনপি রাজনীতি, এই প্রশ্নটাও আপনাকে করতে চাই আমি, আবার তারপরে স্যারকে অন্য একটা এই প্রসঙ্গে জানতে চাইবো যে 5 আগস্টের পরে যেটা হয়েছে, বিএনপি আসলে মোটামুটিভাবে মুখে জাতীয় সরকারের কথা বললেও 5 আগস্টের পরে এনসিপির সাথে সম্পর্ক যদি আমরা বলি, নতুন রাজনৈতিক দল, সেইটাকে একদম মানে আমি বলবো আক্রমণ করা, এক ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা, তারপরে নিজেরা এটাতে করা, এইটা বিএনপি অনেক বেশি করছে। বিএনপি এনসিপিকেই বা রাজনৈতিক প্রতিপক্ষ কেন করলো? এখন আবার শুনতেছি বিএনপি আর এনসিপির মধ্যে একটা রাজনৈতিক জোটও হইতে পারে, কিন্তু ফ্যাক্ট রিমেন্স, জোট হোক বা না হোক, আপনার কাছে কি মনে হয় না আজম ভাই, বিএনপি এনসিপিকে বা এই নতুন রাজনৈতিক দলকে কে বেশি ওই 5 আগস্টে বা জুলাই আগস্টে কে বেশি আত্মত্যাগ করেছে সেটা নিয়ে মানে অত্যন্ত অন্যায্য অনেক সময় আক্রমণ করেছে? আমার তো মনে হয় না, কারণ এনসিপি দলটা গড়বার পরেই তাদের নেতারা যে লাগামহীন বক্তব্য রেখেছে এবং এখনো রাখছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ফোরামে, বিভিন্ন স্টেজে, বিএনপি কিন্তু তা রাখছে না। বিএনপি অত্যন্ত ম্যাচিউরিটি নিয়ে, অত্যন্ত সতর্কতার সাথে মন্তব্য করছে। সেইখানে নতুন রাজনৈতিক দল হিসেবে যতটা পরিপক্কতার পরিচয় দেওয়া উচিত ছিল তা তো এনসিপি দিচ্ছে না, বরং এনসিপি যে লাগামহীন মন্তব্য, যা সারা জাতিকেই কিন্তু হতাশ করছে। কারণ পুরো জাতি চাচ্ছিল, বিএনপি চাচ্ছিল যে এনসিপি যে তরুণ নেতৃত্ব, তারা জাতির প্রত্যাশা পূরণ করবে, তারা রাজনীতিতে বড় একটা জায়গা করে নেবে, তারা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে সমৃদ্ধ করবে। কিন্তু আমরা যেমন হতাশ হয়েছি, জাতীয় তেমনি হতাশ হয়েছে। এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন বক্তব্য বিবৃতিতে তাদের যে লাগামহীনতা, এটা আমরা কোনোভাবেই আশা করিনি। আর আপনি একটা নজির দেখাতে পারবেন না। সেদিনও এনসিপির এক নেতা ঐক্যমত্য কমিশনকে সালাউদ্দিন কমিশন বলেন। এই যে কটাক্ষ, এখনো তো এনসিপির সাথে আপনি কি বললেন যে একটা নজিরও দেখাতে পারবো না যে বিএনপি নেতারা বা বিএনপি নেতৃবৃন্দ এনসিপি কে কটাক্ষ করেছে? দেখাতে পারবো কিন্তু আজম ভাই না। আপনি মনোযোগ দিয়ে পত্রপত্রিকা পড়ে থাকলে আপনিও দেখবেন, আমি নাইলে না দেখাইলাম, কিন্তু আপনি মনোযোগ দিয়ে পত্রপত্রিকা পড়লে, আমি জানি যে আপনি আপনার নির্বাচনী এলাকা নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু এগুলি নিশ্চয়ই আপনারও মানে দেখার কথা যে বিএনপি নেতৃবৃন্দ আসলে অনেক। শুনুন, বিএনপির নেতৃবৃন্দ বলতে বিএনপি তো বিশাল একটি রাজনৈতিক দল, মানে আপনি শুধুমাত্র তারেক রহমানকে বুঝতে হবে, শুধুমাত্র তারেক রহমানকে বুঝতে হবে না। না, বিএনপি বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির স্ট্যান্ডিং কমিটির সকল মেম্বার, তারপরে ভাইস চেয়ারম্যান বৃন্দ, তারপরে রুহুল কবির রিজভী বিএনপির একজন মুখপাত্র। এখন বিএনপি তো বিশাল দল। এখন যদি জাতীয় নির্বাহী কমিটির কোনো সদস্য বা কোনো সহ সম্পাদক কোনো মন্তব্য করে থাকে, সেটাকে কিন্তু আপনি বিএনপির মন্তব্য বলতে পারেন না। তবে আমি যতটুকু দেখেছি, লক্ষ্য করেছি, আমি নিজে কথা বলেছি, এনসিপি কে বা কোন রাজনৈতিক দলকে বিএনপি শিষ্টাচার বহির্ভূত
কোনো মন্তব্য করেনি। জনাব কারণ আহমেদ আজম খান, বিএনপি জনাব আহমেদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছে যাবো। প্রফেসর এম শাহিদুজ্জামান, আপনার কাছে কি মনে হয় 5 আগস্টের পরে বিএনপি যে রাজনৈতিক অবস্থান নিয়েছে সেখানে বিএনপি রাজনৈতিক মিত্র তৈরি করার বদলে জামায়াত তো বটেই, সদ্য জন্মনা এনসিপি এবং নানা ধরনের দলের সাথে এক ধরনের শত্রুতাই তৈরি করে গেছে, যদি আমরা এটা সোজা বাংলা ভাষায় বলি, তাহলে সেই ক্ষেত্রে এটার কারণ কি বলে আপনি মনে করেন, বা আপনি মনে করেন কিনা যে শত্রুতা বিএনপি আসলে তৈরি করেছে? হ্যাঁ, আপনার কথাই ঠিক মনে করি। তবে আপনার একটা আগেকার প্রশ্নের একটা ছোট উত্তর দিয়ে নেই, জি যে স্যার। ওই যে আমি বললাম সালাউদ্দিনের কথা, যে জি 9 বছর তাকে অন্যভাবেও তো দেখা যায় যে সে জি গুম হয়েছিল, কষ্ট জি পেয়েছিল। না, গুম হয়নি, কষ্টও পায়নি। তিনি বহাল তবিয়তে এস আলমের গ্রুপের কর্মকর্তা হিসাবে সেখানে তারই টাকায় ওইখানে আরামে ছিলেন। এবং তার ছেলেকে দেখলাম পরশুদিন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে ছবি তুলতে। একবারও কিন্তু তার ছেলে ওই সময়টায় তুলে ধরেনি মিডিয়াতে যে তার বাবা গুম হয়েছিল। হুম আচ্ছা, তারপরে আমি বলি যে এই যে 15 বছর ধরে বিএনপি নেতারা অনেক কষ্ট পেয়েছে, অনেক ইয়ে করেছে। হ্যাঁ, কিন্তু পায়নি কারা? যারা এই যে এখন একেবারে বৃদ্ধ নেতৃত্ব, ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে একটা ছোট্ট গোষ্ঠী যাদের কথা আমরা দেখি, তারা কিন্তু বারবার নেতৃত্বকে ঠিক শেষ মুহূর্তে এসে ঠিক লিডারশিপটা দিতে পারেনি। এবং অনেকেই মনে করে যে তারা একটা বিশেষ অনুগ্রহ পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে। আজকে আপনি যদি আপনার প্রশ্নের উত্তরে যাই খালেদ, যে এই 5ই আগস্টের পরে কেন ওই ছাত্রদের সংগঠনের সাথে বিএনপির এই দূরত্বটা হয়েছিল? এই দূরত্বটা হয়েছিল কারণ বিএনপির যে বৃদ্ধ নেতৃত্ব, এরা স্ট্যাটাস কিউ ওরিয়েন্টেড ছিল। এরা ছাত্রদের নেতৃত্বে যে এত বিরাট একটা আন্দোলন হয়েছে, এটা তারা ঠিক মনে প্রাণে গ্রহণ করেনি, মেনেও কিন্তু নেয়নি। স্যার আপনি কি ছাত্রদের স্যার মধ্যে আপনি কি স্যার সত্যিই মনে করেন যে ছাত্রদের যে এই নেতৃত্বে এই আন্দোলনের মধ্যে বিএনপির অনেক বড় একটা অবদান ছিল না? আপনি কি মনে করেন না যে এর মধ্যে জামায়াতের অনেক বড় একটা অবদান ছিল না? স্যার আপনি কি এইটাও মনে করেন না যে 15 বছর ধরে বিএনপি যে রাজপথে আদালতে আন্দোলন করলো, ত্যাগ স্বীকার করলো, ওই ছাত্ররা যদি বা আমরা সবাই যদি সে সময় বিএনপিকে সমর্থন করতাম, তাহলে আওয়ামী লীগের শাসনামলে এত লম্বা হয় না স্যার। মানে ছাত্ররা তো তাদের নিজেদের ইস্যু নিয়ে প্রথম ক্ষমতা সামনে আসলো, কিন্তু বিএনপিকে তো এই 15 বছর 17 বছর স্যার এই ঝামেলাটাকে নিতেই হয়েছে। এইটা কি স্যার আপনি দেখবেন না? সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু বিএনপি যতই সেই সংগ্রাম করুক, ওই সংগ্রামের মাত্রা বিএনপির নেতৃত্বে এমন কোনো ধারালো কোনো কিছু ছিল না যে আওয়ামী লীগের পতন ঘটাবে। এবং সেটার বিশেষ কারণ ছিল এই যে ভারত নিষ্ঠার সাথে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে গিয়েছে। স্যার এইটা একটা কারণ স্যার, কিন্তু ইতিহাসের খাতিরে তো আপনি বলতে হবে, এইবার যেমন জুলাই আন্দোলনের এই প্রাণক্ষয়ী সংঘর্ষে আমরা যেমন সবাই মিলে এটাতে অংশগ্রহণ করেছিলাম যে যার জায়গা থেকে, বিএনপির এই আন্দোলনগুলিতে তো আমরা কেউ অংশগ্রহণ করি নাই। বিএনপির লেজিটিমেট আন্দোলনের মুখে বা মানে চাহিদার মুখে আমরা তো ছিলাম না ওদের পাশে। এটা কেন স্যার আমরা অস্বীকার করব? স্যার আমরা তো দিনের পর দিন স্যার আমরা তো দিনের পর, আপনি খুব ভালো করে জানেন স্যার, দিনের পর দিন শেখ হাসিনার সরকারকে তো একরকম মেনেই নিয়েছিলাম আমরা। মানে এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। না, সেটা বিতর্কের বিষয়। আমাদের মধ্যে অনেকে ছিল যে অনেক সাহস করে, অনেক রিস্ক নিয়ে অনেক কিছু লিখতাম, এই যে সোশ্যাল মিডিয়াতে স্যার এর জন্য কিছু তুলে ধরতাম। স্যার এর জন্য আপনারা অনেক ভুক্তভোগীও হয়েছেন স্যার, কেউ আমি যতদূর জানি। হ্যাঁ, তা তো নিশ্চয়ই হয়েছে। অনেকে লাকি ছিল, যেমন আমি তুলনামূলক ভাবে আমি বলবো যে আমি অনেক লাকি ছিলাম। আমাকে অনেকে ওয়ার্নিং দিত যে ভাই এগুলো লেখো না, এসব করো না, তুমি বিপদে পড়বা। তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে লিখতাম। এবং আমার ছাত্র ছিল অনেকে যারা গুরুত্বপূর্ণ সরকারি পদে ছিল, তারা বলতো স্যার আপনি কলম ধরে লিখেন। আচ্ছা, এটা আমার কথা না বলাই ভালো, কিন্তু যে কথা আমি বলতে যাচ্ছি যে বিশেষভাবে ছাত্রদের যে স্যাক্রিফাইস, বুকের রক্ত দেয়া, এটা কিন্তু অ্যাবসলিউটলি অন্যরকম ছিল, অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। যার কারণে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, যিনি সরাসরি সমস্ত কিছু টেলিভিশনে দেখছিলেন, তিনি সরাসরি সেনাবাহিনী প্রধানকে বললেন যে এটা আর ঠেকানো যাবে না, আপনি শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। এটা তো সত্যি কথা যে শেখ হাসিনা পুরাপুরি, আওয়ামী লীগ পুরাপুরি ভারতের নির্দিষ্ট ছক অনুযায়ী এই চালিয়ে যেতে চাচ্ছিল। হাসিনা তো চেয়েছিল যে ভারতীয় সামরিক বাহিনী হস্তক্ষেপ করুক। তিনি সরাসরি যে সেটা বলেছেন, এটাও তো সত্যি কথা। তাইলে কি সম্ভব হতো বিএনপির পক্ষে ঠেকানো?
কারণ এটা ওই আজিজ দোভাল বুঝতে পেরেছিল যে শত শত হাজার হাজার মানুষ ঢাকা শহরে ঢুকছে, তারা রক্ত দিচ্ছে, বুলেটের সামনে দাঁড়াচ্ছে, এই প্রক্রিয়াটা তো একেবারে না কিন্তু অভিনব স্যার, ছিল। স্যার আমি তো এখানেই ছাত্রদের স্যার অবদান। আমি এটা অস্বীকার করতেছি না, কিন্তু যদি বিএনপি এবং জামায়াতের মতো এত সাংগঠনিক দক্ষতা সম্পন্ন, বিশেষ করে বিএনপির যাদের গ্রাসরুট লেভেলে প্রচুর পেনিট্রেশন মানে অনেক লোকজন আছে, তারা যদি পাশে না দাঁড়াইতো, স্যার আপনি কি মনে করেন শুধু ছাত্রদের পক্ষে এই আন্দোলনটা কন্টিনিউ করা বা জয়লাভ করা সম্ভব হইতো স্যার? আপনি কি এরকম মনে করেন? না, আমি সেটা অস্বীকার করছি না। আমি একটা কথাই জোর দিচ্ছি খালেদ, দেখো এই যে এখন ইলেকশনের সময়টা চলে আসছে, একটা কথাতেই জোর দিচ্ছি, আমি এটা বলতে যাচ্ছি যে তুলনামূলকভাবে বিএনপির যে তারুণ্য, তাদের যে বিশাল একটা জনশক্তি, তাদের ত্যাগ কেউ অস্বীকার করতে পারবে না। জামাতে ইসলামীরও তাই, তাদের বিশাল একটা কন্ট্রিবিউশন ছিল। কিন্তু আমি এখনো বলবো যে বিএনপির নেতৃত্বে কি অনেকটা মিস্ট্রি ছিল, অনেকটা আচ্ছা, শর্টকামিং স্যার, ছিল, এই মনে জায়গায়- হতো স্যার, এই শেষ জায়গায়- মুহূর্তে যে স্যার, দে এই উড যে- ব্যাক অফ। হ্যাঁ, এটাই আমি এবং এই যে এখন যে সামনে দেখেন যে ইলেকশন হবে, এত ডেলিগেট সিলেক্টেড হয়েছে, আজম ভাইকে আমি কনগ্রেচুলেশন জানাচ্ছি, তিনি সিলেক্টেড হয়েছে, কিন্তু আমি মনে খুব কষ্ট পাই, আমার খুব খারাপ লাগে যখন আমি দেখি যে রিপন আসাদুজ্জামান রিপন নমিনেশন পায়নি, রুমিন ফারহানা নমিনেশন পায়নি। এরাই তো ডিজার্ভ করে, ওই বৃদ্ধরা ডিজার্ভ করে না। এবং আমি আশা করি যে এই বৃদ্ধদেরকে ঠেলে দেবে, এবং তারেক জিয়া যখন ঢাকায় আসবে তখন যেন যারা সত্যিকারের যোগ্য মধ্যবয়স্ক, এই যে আজম ভাইয়ের মতো, তাদের হাতে বিএনপির নেতৃত্ব থাকার কথা। কেন বিএনপির নেতৃত্ব থাকবে বৃদ্ধদের আমার মনে হয় হাতে? যে আমার মনে হয় যে বারবার প্রফেসর এটা এম বলে শাহিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু মনোনয়ন নিয়ে, এই বিএনপির মনোনয়ন নিয়ে এখন পার্টিতে অনেক রকম কথা হচ্ছে, দেশেও নানা রকম কথা হচ্ছে, আমরা নিশ্চয়ই আহমেদ আজম ভাইয়ের কাছে প্রফেসর শাহিদুজ্জামানের প্রশ্ন তুলে ধরবো। তার আগে আমরা দেখাতে চাই যে আমরা আসলে দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে নির্বাচনী প্রতীক হিসাবে শাপলার পরিবর্তে শাপলাকলি নিতে রাজি হয়েছে এনসিপি, দলটির অবস্থান সঠিক বলে মনে করেন কিনা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম। সঠিক মনে করেন শতকরা 78% লোক, শতকরা 22% মনে করেন যে না এটি সঠিক হয়নি। এইটি 25,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। যাই হোক, একটি নির্বাচনী যে মার্কা, সেই মার্কা সম্পর্কে বললো, আমার কাছে মনে হয়েছে যে এনসিপি যে এতদিন শাপলা নিয়ে আন্দোলন করেছে, এর ফলে শাপলাকলি পেয়েছে, সেজন্য এনসিপির জন্য এটা একরকম ভালোই হয়েছে, এবং অনেক দিন ধরে শাপলা আলোচনায় থাকাতে এটা এক ধরনের ব্র্যান্ডিংও হয়েছে তাদের জন্য। আমি জনাব আহমেদ আজম খান আপনার কাছে জানতে চাইবো যে এইখান থেকে আসলে প্রফেসর এম শাহিদুজ্জামান শেষ করেছিলেন, সেখান থেকে আপনার কাছে জানতে চাইবো যে বিএনপি আসলে ক্যাটেগরিক্যালি এনসিপির অবদান অস্বীকার করে কিনা, বিএনপি শুধু এককভাবে রাজনৈতিক এক ধরনের মরলিপনা করতে চায় কিনা, বিএনপি যেহেতু জানে যে তারা ক্ষমতায় নিশ্চিতরূপে বসছে, সেই জন্য তারা সংস্কার সম্পর্ক, তারা যেই বিএনপি 31 দফা দিয়েছিল, সেই বিএনপি আসলে সংস্কারের কথা শুনলেই সবগুলি ক্ষেত্রে ডিসেন্ট দিয়ে রাখে কিনা, এবং সর্বশেষ মনোনয়ন নিয়ে যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে আমরা পুরনো ধ্যান ধারণাই দেখতে পেয়েছি কিনা, পুরনো লোকদেরকেই আমরা দেখতে পেয়েছি কিনা, প্রফেসর শহীদুজ্জামান এইটিও প্রশ্ন করেছেন। তিনটি ব্যাপারে যদি আপনি একটু করে বলতেন আজম ভাই। আজম ভাই, তিনটি ব্যাপারে যদি একটু করে বলতেন। এনসিপি সংস্কারের ব্যাপারে আসলে বিএনপির এক ধরনের কি বলে, বিএনপির এক ধরনের খুবই, এতবার আজম ভাইয়ের কানেকশন, স্যার আজম ভাইয়ের কানেকশন আবার ইয়া হয়ে গেছে, মানে কি বলে জানি, ব্ল্যাক ফ্রেম। এটা কি আমার আজম ভাই কি ফিরে আসছেন? জি আজম ভাই, তিনটি বিষয় যদি একটু বলতেন। জি আজম ভাই। জি, প্রথম কথাটা হলো যে ডক্টর শাহিদুজ্জামান ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আমি কিন্তু ডক্টর শাহিদুজ্জামান ভাইকে খুব সম্মান করি। যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমি রাজপথে ছিলাম, আমি টক শোতে ছিলাম, আমি আদালতের লড়াইয়ে ছিলাম, তখন আমি দেখেছি প্রফেসর শাহিদুজ্জামান ভাইকে তার শক্ত লেখনীতে, তার টকশোর শক্ত বক্তব্যে, যে কারণে আমি তাকে অত্যন্ত সম্মান করি, যে তার যে অবদান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এটাও কিন্তু মনে রাখবার মতো, এটা স্মরণীয়। সাথে সাথে এটা বলবো যে এই যে 15 বছরের দীর্ঘ বিএনপির আন্দোলন, এই বিএনপির এই দীর্ঘ আন্দোলনকে কিন্তু অস্বীকার করবার কোনো জো নেই। মাত্র 36 দিনের আন্দোলনে কিন্তু একটা সরকারের, ফ্যাসিবাদ, বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের পতন হয়নি। আর সেই আন্দোলনে বিএনপি সহ অঙ্গ সংগঠনের 800 নেতা কর্মী শাহাদাত বরণ করেছে।
সেখানে কিন্তু অন্য কোনো দল এই সংখ্যাটি বলতে পারবে না। আর বিএনপি মাঠে একমাত্র বড় রাজনৈতিক দল যারা সারফেসে থেকে রক্ত দিয়ে, গুম হয়ে, খুন হয়ে 60 লক্ষ মামলা হামলা মোকাবেলা করে রাজপথে ছিল। অন্য রাজনৈতিক দলটি কিন্তু গুপ্ত হয়ে গিয়েছিল, না কিন্তু আজম আওয়ামী ভাই, লীগের সাথে মিশে গিয়েছিল। আজম ভাই, জি, আমি জি। আমি খুব বিনয়ের সাথে আমি বলি যে বিএনপির এই অবদান বা বিএনপির এই আত্মত্যাগ সেটা কিন্তু আমি স্মরণ করি, কিন্তু আপনি যদি জুলাই আগস্ট ধরেন, আপনি যদি জুন জুলাই আগস্ট ধরেন, কতজন ছাত্র ছাত্রী শিক্ষার্থী তারা তাদের আগে কেউ নাই পিছে কেউ নাই, আড়ালে কে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু দাঁড়ায় ছিল, তারা স্কলারশিপের শোনে নাই, তারা মানে তারা গুলি খাইছে এটা মানে নাই, তারা কিন্তু এটা দাঁড়ায় ছিল। পরে তারা কি হয়েছে সেটা কথা পরে তারা কথায় কথায় আমাদেরকেও বলে যে আমরা বিদ্রুপ করি, আমরা তাদের নিয়ে কথা বলি, তারা কিছুই বোঝে না পরে। কিন্তু ওই পর্যন্ত 5 তারিখ পর্যন্ত আপনি তাদের অবদান কেমনে অস্বীকার করবেন যে তারাই কিন্তু আসলে নেতৃত্ব মানে এই জায়গাটা দিয়ে এত বড় একটা ইয়াকে হটাতে পারছিল। পরের কথা আপনি যদি না বলেন, এবং বিএনপি সবার আগে তাদেরকে মানে আক্রমণ করতে শুরু করছে কিনা এটাও যদি একটু বলতেন। একেবারেই অস্বীকার করছি না, কারণ আমরা জানি যে এই ছাত্রদের মধ্যেও প্রচুর ছাত্র দলের নেতা ছিল, কর্মী ছিল, ছাত্রদের মধ্যে প্রচুর রাজনৈতিক চিন্তা ভাবনার বাইরে ফ্যাসিবাদকে হটাও এ ধরনের নেতৃত্ব ছিল এবং এ ধরনের কর্মী ছিল, ছাত্র ছিল, ছাত্রী ছিল, অভিভাবক ছিল। তারপরেও আমরা কোনো কারুর অবদানকে অস্বীকার করি না। আজকে যারা এনসিপি তাদের অবদানকেও মোটেও অস্বীকার করি না। কিন্তু একটা কথা আপনার মনে থাকবার কথা বলতে, আপনি যদি পড়ে থাকেন, আপনি তখন জন্ম হয়নি। আমি 69-এর আন্দোলনে সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলাম। সেই 69-এর আন্দোলনে আমরা তো অভ্যুত্থান করেছিলাম, ক্ষমতায় যায়নি। যখন এরশাদ বিরোধী আন্দোলনে 90-তে 9 বছর আন্দোলন করে যখন আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন কিন্তু ছাত্ররা ক্ষমতায় যায়নি। আমরা কিন্তু দেখেছি যে শ্রীলঙ্কায় ছাত্ররা যখন আন্দোলন করে অভ্যুত্থান করে পারি না কেন 1969 সালে যে গণ অভ্যুত্থানের কথা আপনি বলতেছেন, তখন সেই গণ অভ্যুত্থান হইছে যার জন্য, তিনি তো আর ছাত্র না, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই জন্য এই আন্দোলন হয়েছে। আপনি যদি 91-এর আন্দোলনের কথা বলেন বা এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলেন, সেখানে কেন্দ্রীয় চরিত্র অবশ্যই বেগম খালেদা শেখ হাসিনা, ছাত্ররা ছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাই কিন্তু সে সময় কেন্দ্রীয় চরিত্র। তো কিন্তু যদি আপনি 2024-এ কথা বলেন, 2024-এ কেন্দ্রীয় চরিত্র ছাত্ররাই, ওরা ক্ষমতা নিবে না, নিবে কারা? না, ছাত্রদের তো ক্ষমতা নেবার কথা না, ছাত্রদের তো শিক্ষাঙ্গনে, যেমন আপনি 71-এর মুক্তিযুদ্ধ বলেন, যখন কেউ ছিল না, মুক্তিযুদ্ধের ঘোষণাটি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি বুক চিতিয়ে লড়াই করেছেন, জেড ফুড গঠন করেছেন, বীরত্তম উপাধি পেয়েছেন, তিনি কিন্তু ক্ষমতা নেননি। তিনি এবং যারা মুক্তিযোদ্ধা তারা কিন্তু যার যার সেক্টরে ফেরত গেছেন। তিনি সেনাবাহিনীতে, যারা বিডিআরে, যারা অন্যান্য বাহিনীতে, যারা সাধারণ মুক্তিযোদ্ধা তারা তাদের কর্মে ফেরত গেছেন। আপনি আসেন একটু সহকারী সেনাপ্রধান ছিলেন, ক্ষমতা তো ছিলেন, ক্ষমতা পার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট ছিল। তখন তো তার সেনা প্রধান হওয়ারই কথা ছিল, কারণ তিনি সিনিয়র ছিলেন। তারপরেও কিন্তু তিনি প্রতিবাদ করেননি, তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়ে যাননি, তিনি কিন্তু মন্ত্রী হয়ে যাননি। আসেন আপনি শ্রীলঙ্কা, সেখানেও ছাত্রদের ভূমিকা আছে। আসেন আপনি নেপাল, সেখানেও ছাত্রদের ভূমিকা আছে। আচ্ছা, যখন ক্ষমতায় যাওয়ার মতো প্রাপ্তবয়স্ক, আমি শেষ করি, তারপরেও কিন্তু আমরা কখনো ছাত্রদের আন্দোলনকে এবং নেতৃত্বকে অস্বীকার করিনি। কিন্তু যখন ছাত্ররা মনে করে যে আমরা কিছুই করিনি, তখনই কিন্তু আমাদের সাথে তাদের দূরত্বটা বেড়ে যায়। তারপরেও তাদের অনিয়মগুলো কিন্তু আমরা গত 1 বছর লক্ষ্য করেছি। আজকে তাদের অনিয়মের কারণেই কিন্তু আজকে প্রশাসন আজকে লন্ডভন্ড। আজকে বিভিন্ন জায়গায় যেভাবে অন্যরা, গুপ্ত দলের লোকজনও যেভাবে বিভিন্ন জায়গায় বসে আছে, এটা কিন্তু তাদের কারণে। তারা এখন বুঝতে পারছে, তারা এখন মাঝে মাঝে বলেও যে আমাদের ব্যবহার করে এরা এখন কি পয়েন্টে বসে আছে। বড় কথাটা হলো
যে ছাত্ররা যখন রাষ্ট্র সম্পর্কে তাদের সম্যক ধারণাও তৈরি হয়নি, ঠিক সেই মুহূর্তে তারা ক্ষমতায় যাওয়ার চিন্তা সেটা করেছে। ঠিকই আছে তাদের সেটা সেই ঠিকই আছে ভাই, কিন্তু প্রচেষ্টাই ছিল রাষ্ট্র ভুল। সম্পর্কে যাদের সম্যক ধারণা আছে, যারা খুব সুন্দর করে এই সংসদের কার্যপ্রণালী বিধি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা বিধি সম্পর্কে জানেন, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেটা তো আমরা দেখছি আসলে। কিন্তু এখন কি দেখছেন? এখন কি খুব খুব ছাত্ররা যে কাজটুকু করছে ভালো করছে? একটু ভালো এই কাজ যে করছে না, এনসিপি, একটু ভালো কাজ করছে না, এনসিপি একটু ভালো কাজ করছে না। আজব ভাই, আমি আপনার সাথে একমত, এনসিপি অনেকগুলি কাজই বারবার বলেছি, তারা সন্তান সম, তাদের বলি তোমরা তোমাদের বক্তব্যে, তোমাদের আচরণে দায়িত্বশীলতার পরিচয় দাও। কারণ তোমাদের মনে রাখতে হবে তোমরা জাতীয় রাজনীতিতে পা দিয়েছ, তোমরা জাতীয় নেতা হওয়ার জন্য চেষ্টা করছো, তোমরা দেশকে নেতৃত্ব দেবার চেষ্টা করছো। তোমাদের কথায়, কাজে, আচরণে, কর্মে তোমাদের সেইটুকু ম্যাচুরিটি থাকতে হবে। তা কি আমরা পাচ্ছি? এবং তাদের না, ঠিক আছে, আমরা এনসিপি আজব ভাই, আমরা তো হওয়ার মতো আমার মনে হয় যে প্রত্যেকটা বক্তব্যে বিবৃতি। আমার মনে হয় যে আপনি এটা বলেছেন, আপনি যদি এখন মনোনয়ন নিয়ে বলেন, বিএনপি আসলে প্রফেসর শাহিদুজ্জামান একটু এক মিনিটে যদি বলেন, প্রফেসর শাহিদুজ্জামান একটি প্রশ্ন তুলেছেন, আবারও সেই পুরনো যুগের পুরনো ধ্যান ধারণার, আমরা অতীতে যেরকম বিএনপি দেখেছি এই নমিনেশনে আমরা সেরকমই দেখলাম কিনা। তিনি কয়েকজনের নাম উল্লেখ করছেন, তারা কেন নমিনেশন পেলেন না, তাদের আত্মত্যাগকে কেন স্মরণ করা হলো না, সেরকম একটি প্রশ্ন করেছেন। আপনি যদি 2-1 মিনিটের মধ্যে এটা একটু বলেন। 2-1 মিনিটের মধ্যে বলবো। স্পষ্ট করে বলি যে বিএনপি এবারের যে নমিনেশন দিয়েছে, আপনি অতীত দেখেন, এবার বিএনপির নমিনেশন এত সুষ্ঠু হয়েছে, বিএনপির নমিনেশন ত্যাগী, সক্রিয়, 17 বছরের সকল মূল্যায়নকে ঘিরে এত চমৎকার মনোনয়ন দিয়েছে যে অন্যান্য বছর মনোনয়নের বিরুদ্ধে যে বিক্ষোভ হয়, এবার কিন্তু বলবার মতো হয়নি। কিন্তু আমাদের দর্শক, শেষ করি, আমাদের একজন দর্শক শামসুর রহমান সাহেব বলছেন, নমিনেশন নিয়ে সারা দেশে আগুন, রেল অবরোধ, এর দায় কার আজম সাহেব? আপনাদের জন্য সাধারণ মানুষের কেন ভোগান্তি? শুনুন, এখানে নানা ধরনের স্যাবোটাজ আছে। বিএনপির 237 আসনের অন্তত 7টা আসনেও এই বিক্ষোভ হচ্ছে না, যেখানে হচ্ছে নানা ধরনের কারণ। আমরা জানি বিএনপিকে দুর্নীতির ব্র্যান্ডিং করবার জন্য একটা রাজনৈতিক দল, একাধিক রাজনৈতিক দল, কতিপয় রাজনৈতিক দল উঠে পেরে লেগেছে। এখনো এই স্যাবোটাজ করে বিএনপিকে বিতর্কিত করবার জন্য অনেক রকমের ষড়যন্ত্র অব্যাহত আছে। এবং নির্বাচনটা, একটু শেষ করি 1 মিনিটে, নির্বাচনটা যাতে না হতে পারে সেজন্য গভীর ষড়যন্ত্র আছে। এখন শাহিদুজ্জামান ভাই যে কথাটা বললেন, রুমিন ফারহানা বা আরেকজন, তাদের তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্পষ্ট করে বলেছে, যারা ত্যাগী তাদের, যাদের মনোনয়ন দেওয়া সম্ভব দেব, বাকিদেরকেও আমরা মূল্যায়ন করব। তাদের কিন্তু ফেলে দেওয়া হয়নি এবং এখনো কিন্তু 63 আসন বাকি আছে। অতএব আমরা এবার যা দেখছি যে কোন ত্যাগী, সক্রিয়, 17 বছরে যারা তাদের কাউকে আমরা ফেলে দিব না। এটাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ইচ্ছা এবং তার চেষ্টা। আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর এম শাহিদুজ্জামানের কাছে জানতে চাইবো যে স্যার, আপনার কাছে কি মনে হয় যে এই যে গণভোট এবং নির্বাচনের একই ডেট দেওয়ার ক্ষেত্রে বিএনপির কথাই প্রায় সরকার শুনলো, তারপর আবার পরে বললো যে 7 দিন সময় দেওয়া হলো, দলগুলি আলোচনা করে এসে ঠিক করুক, এই অবস্থাটাকে আপনি একটা অচল অবস্থা বলবেন কিনা? এবং আপনার কাছে আমি জানতে চাইবো যে বিএনপি তো অনেক চেষ্টা করলো স্যার, বিএনপি যতগুলি তার সামনে আসছে তা কিছু মেনে নিছে, কিছু নোট অফ ডিসেন্ট দিছে, যা যা কিছু বলছে, এর চেয়ে বেশি আর কি করতে পারে বিএনপির? আর কি করার ছিল? আমি যদি প্রথমটা একটু আপনাকে জানতে চাই যে এই গণভোট এবং মানে জাতীয় নির্বাচনের ভোট একই দিনে হওয়াটাকে আপনি খুব সমর্থন করেন কিনা, এবং মানে বিএনপির পক্ষ থেকে বিএনপি আর কতটা ছাড় দিতে পারতো বা কি করা উচিত ছিল? ধন্যবাদ খালেদ। আমার সমস্ত কালই এই গত কয়েক মাসে যে বিএনপির যে ভূমিকা ছিল, আমার কাছে, আমি সত্যিকার অর্থে খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার কাছে খুব সাসপেক্ট মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যেন বিএনপি আওয়ামী লীগের প্রেতাত্মা ক্যারি করছে। প্রথমত বিএনপি এই যে চুপ্পুকে ক্ষমতায় বসায় রাখা, এটা কিভাবে সম্ভব? আমি একজন অ্যাডভোকেট রাজ্জাকি, আমি জানি না তুমি তার কথা শুনেছো কিনা, তিনি অত্যন্ত
শক্তিশালী একজন বুদ্ধিজীবী, যিনি বারবার টিভি টক শোতে হ্যামার করছে যে ওই সংবিধান যেটাকে বিএনপি এত শ্রদ্ধার চোখে দেখে, তার মৃত্যু ঘটেছে যেই সময় হাসিনা চলে গিয়েছে, এবং ওই সংবিধানের মৃত্যু ঘটার ফলে স্যার, এখন এই চিফ অ্যাডভাইজার যা বলছে সেটাই সংবিধান। কাজেই আমি মনে করি যে বিএনপির স্যার এগুলি তো আচরণ স্যার এগুলি তো অনেক বেশি- স্যার এগুলি তো রেটরিক। আসলে আবেগের কথা। আসলে আসলে স্যার এগুলি তো রেটরিক, পলিটিক্যাল রেটরিক। এগুলি তো স্যার কোনো জায়গা থেকে কোনো না এটাতে বিপ্লবের ভিত্তি দেওয়া যায়, না আইনের ভিত্তি দেওয়া যায়। কারণ এখন আপনার প্রেসিডেন্ট সাহেব যিনি আছেন, তার কটটুকি বা ক্ষমতা বা তার কী করবেন, কিন্তু একটা আইনি কাঠামোর মধ্যে তো তারা রাখতেই হইতো, নাইলে আপনি বিপ্লবী সরকার করতেন। এখন বিপ্লবী সরকার করলে বাংলাদেশের অবস্থা তখন যেরকম ছিল, স্যার এই বিপ্লবী সরকারের কথা তো কেউ বলে নাই। সরকার একটা পুরোপুরি কাঠামোবদ্ধ সরকার হওয়া সত্ত্বেও বাংলাদেশে কোথায় কোথায় কি কি হয়েছে স্যার এটা আপনি জানেন। সবাই মিলেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, আজকে আপনার যে ছাত্র প্রতিনিধি আছেন, আজকে যারা আছেন সবাই মিলেই কিন্তু এটা সিদ্ধান্ত নিয়েছেন যে একটা প্রেসিডেন্টকে রেখে একটা আইনি কাঠামো করা হবে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসও এটাতে সায় দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমে এটা নিশ্চিত করতে চেয়েছেন, স্যার আপনি এটা চেক করে দেখতে পারেন, আপনার চেক করার জায়গা আছে, তিনি কোনো সামরিক বাহিনীর কেউ এসে এটা হস্তক্ষেপ করবেন এরকম একটা সরকার তিনি চান নাই। তার ফলে ওনাকে একটা কাঠামোবদ্ধ সরকারই তার করতে হইতো, অথবা পরে তিনি রাষ্ট্রপতিকে চেঞ্জ করে নতুন একটা রাষ্ট্রপতি আনতে পারতেন। কিন্তু তিনি যেই দেখেছেন যে রাষ্ট্রপতির উপর তার কন্ট্রোল আছে, তারপরে আর তিনি এটা করেন না। এটা এত বড় অপরাধ কেমনে হইলো স্যার, এটা আমি বুঝি না। স্যার আপনি যদি একটু বলতেন। আমি তাহলে বলবো খালেদ, স্যার, বলেন, আমার স্যার। ধারণা যে এই 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 এর ফলে অনেকগুলো আরো অন্যান্য ঘটনা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। যেমন খুব এসেনশিয়াল রিফর্ম, যদি কতগুলো এসেনশিয়াল পরিবর্তন আসতো পোর্টফোলিওতে, তাহলে হয়তো এমন এমন রিফর্মস হতো যার ফলে আমরা নিশ্চিত হতে পারতাম যে আগামী ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, যে এত কাজ করে গিয়েছে আলী রিয়াজ এবং অন্যান্য এই কমিশনের সদস্যরা, কিন্তু আসল বিষয় অ্যাড্রেস করা হয়নি। কেননা আমাদের আগামী ইলেকশনে আমরা এখনো নিশ্চিত হতে পারছি না যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কেননা যেমন ধরেন সবচেয়ে শক্তিশালী যে ইন্টেলিজেন্স বডি, যা আগে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ ইনভলভ ছিল গত কয়েকটা ইলেকশনে, তাদেরই প্রতিনিধি কি পজিশনসে বসে আছে, ডিজিএফআই তে দুটা কি পজিশনস কন্ট্রোল করছে এমন দুজন স্যার অফিসার। আমি আপনাকে একটু থামাই স্যার। ডিজিএফআই এখনো রিপোর্ট করে সরকার প্রধানকে। আপনি যদি ডিজিএফআই এর জন্য কিছু বলেন, এগেনস্টে কিছু বলেন, এটা সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে বলা হয়, তাহলে তো স্যার আমরা আমাদের কেটে গঞ্জুস করতে হবে। কারণ হচ্ছে যে ডিজিএফআই শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টের পান যে ডিজিএফআই তার কথা শুনতেছে না, এবং তিনি যদি একটা অনেস্ট মানুষ হন, হয় তাকে পদত্যাগ করতে হবে, অথবা ডিজিএফআই ডিজিকে বরখাস্ত করতে হবে, ডিজিএফআই কে বিলুপ্ত করতে হবে। এর কোনোটাই তো তিনি করতেছেন না। আমরা কেন ধরে নিতেছি ডিজিএফআই ডক্টর মোহাম্মদ ইউনূসের চোখ ফাঁকি দিয়ে অন্য কারো হয়ে কাজ করতেছে? এটা কেন স্যার? আমি জানি না, এটা তোমার কাছে আমি প্রথম শুনলাম যে ডক্টর ইউনূসের কাছে রিপোর্ট করে। স্যার ডিজিএফআই তো আর কারো কাছে রিপোর্ট করবে না স্যার। ডিজিএফআই তো আর কারো কাছে রিপোর্ট করবে না স্যার। ডিজিএফআই তো ডক্টর ইউনূসের অধীনে। আমি যতদূর বুঝতে পারি এই মিলিটারি রিফর্মস হয়নি, সামরিক বাহিনীতে রিফর্মস হওয়া অত্যন্ত জরুরি ছিল, এবং তার আগে এই যে ইলেকশনের দিকে আমরা যাচ্ছি, এটা অনেকটা আগামী দিনগুলোতে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 1.5 বছর ক্ষমতায় আছেন, 1.5 বছরের মধ্যে উনার যদি মনে হয় ডিজিএফআই উনার কন্ট্রোলে নাই, উনি এই সৎসাহস নাই ওনার এটা বলা যে ডিজি আমার কথা শুনে না। স্যার প্রত্যেকটা চাকরিতে একটা সুপারভাইজার থাকে স্যার, প্রত্যেকটা চাকরিতে একটা সুপারভাইজার থাকে। ডিজিএফআই ডিজি কিন্তু সেনা প্রধানকে রিপোর্ট করেন না, রিপোর্ট করেন সরকার প্রধানকে, এবং সেনা প্রধানের উপর চোখ রাখা তার একটা কাজ। সেই নিয়মটা যদি ব্যত্যয় ঘটে তো সরকার প্রধান প্রাইম মিনিস্টার নয়, একটা আলাদা টাইটেলের লোক। না প্রাইম মিনিস্টার না স্যার, আপনি সংবিধান পড়ে দেখেন, একদম সকল উনি এনজয় করেন। এমন কি রাষ্ট্রপতি যে কথাটা বলবেন। জি স্যার, আই এম নট সো শিওর। আমি সো শিওর স্যার, আই এম সো শিওর। প্রধানমন্ত্রীর একটা কাজও নাই যেটা প্রধান উপদেষ্টা এনজয় করতে পারেন না স্যার। আই এম সো শিওর, একটাও নাই স্যার। তাহলে এত ডিসস্যাটিসফ্যাকশন কেন? কোথায় স্যার ডিসস্যাটিসফ্যাকশন? তো আপনার মধ্যে স্যার, প্রফেসর ইউনূসের মধ্যে তো নাই, আপনার মধ্যে দেখি স্যার আমি ডিসস্যাটিসফ্যাকশন। প্রফেসর ইউনূস তো খুশি না। এমনও তো হতে পারে যে প্রফেসর ইউনূস হেল্পলেস, হি ইজ সিটিং হেল্পলেস। যেমন হেল্পলেস হলে তো মোরালি উনি হেল্পলেস হলে তো একটা কথা তো বলবে যে আমি চেয়ারে থাকবো না, আমার কথা শুনতেছে না ডিজিএফআই ডিজি। তাহলে তো শোনা যায় যে তিনি বেশ কয়েকবার ইঙ্গিত দিয়েছেন। ইঙ্গিত দিয়া তো স্যার ইঙ্গিত দিয়া তো স্যার কবিতা হয়, ইঙ্গিত দিয়া তো আর কাজ হয় না। ইঙ্গিত উনি কেন দিবেন? উনি সরাসরি বলবেন ডিজিএফআই ডিজিরে চেক করবেন, উনার কি হবে?
দেখেন, আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রবলেম হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্টস গুলো হচ্ছে এখন, সরকারি অ্যাপয়েন্টমেন্টস বলা হয় আগের চেয়ে 3 গুণ 4 গুণ বেশি ঘুষ দিয়ে সরকারি অ্যাপয়েন্টমেন্ট স্যার সেই হচ্ছে। ঘুষটা কে খাচ্ছে স্যার আপনি কি বলেন, পোস্ট সেই ঘুষটা কে খাচ্ছে স্যার এখানে আপনি এখানে বলেন? প্রফেসর ইউনূসের কি রয়েছে রোল? উনি তো কোনো রোল প্লে করতে পারছেন না। রোল প্লে না করতে হ্যাঁ, পারলে তো ওই চেয়ারে এবং ওনার বসার দরকার নাই, চেয়ারে বসে রয়েছে, এখন রোল প্লে তার করবেন না, এটা কেমন রিপ্লেসমেন্টও তো কথা? কেউ নাই, তাকে রিপ্লেস করার স্যার মতো আপনার কাছে কেউ এই যদি কথাগুলি শেখ থাকতো। হাসিনার আমলের কথার মতো মনে হচ্ছে না, যে বিকল্প দেখাও, বিকল্প নাই, কাজ করতে পারবে না আবার বলবে না, বিকল্প আমার নাই। কথা হচ্ছে একটা একটা বিষয় আমি নিশ্চিত হতে চাই, এই যে এই প্রসঙ্গগুলো কন্ট্রোভার্সিয়াল খালেদ, আমি কেন তুললাম? জি স্যার। কারণ আমার ধারণা, একজন নিরাপত্তার ছাত্র হিসেবে আমি মনে করি যে আওয়ামী লীগ এমন পর্যায়ে নিয়ে গিয়েছে দেশটাকে যে মতাদর্শগত ভাবে আওয়ামী লীগ অখণ্ড ভারতের প্রক্রিয়ায় আবদ্ধ হতে যাচ্ছিল শেষ পর্যন্ত। এবং যখন আমরা শুনি যে এটা চিন্তা ভাবনা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার ইনক্লুসিভ ইলেকশনে আসার সুযোগ দেওয়া হবে কিনা, তখন আমি রীতিমতো অ্যাবসলিউটলি নার্ভাস হয়ে যাই। স্যার আমি আপনাকে একটা কথা বলি, স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনার বিবেচনার জন্য। শেখ হাসিনা ভারতের সাথে কি সম্পর্ক মেনটেন করে কিভাবে ক্ষমতায় ছিল, সেই কথাটা যদি আপনি মনে রাইখে আপনি ভাবেন, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালায় যেতে হয়েছে। এখন আওয়ামী লীগের সরকার বসে রয়েছে, ভিতরে ভিতরে অনেক আওয়ামী লীগের লোক, এগুলি জুজুর ভয় স্যার, এগুলি অক্ষমতার টাকার, এগুলি সামর্থ্যের অভাবের, এগুলির ভয়। স্যার আমরা দেখি নাই, চেয়ার ছাইরা দিলে একদিন আমলারা পক্ষে থাকে না, 3 মাসের মধ্যে সবকিছু উল্টায় যায় নাই স্যার। 2001-এ শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, যেদিন ক্ষমতা থেকে বাইরেছে সেদিন লতিফুর রহমান সাহেব সবকিছু উল্টাই দিছে না একটা। I'm not so sure. স্যার 2001-এর ইলেকশনে I'm স্যার not আপনার sure মনে নাই, about the লতিফুর রহমান সাহেব optimism. যেদিন ক্ষমতা আসছে সেদিন 64টা সচিব উনি পাল্টাইছে, প্রত্যেকটা ডিসিএসপি পাল্টাইছে। সে উনি কারোর জন্য বসে রয়েছিল যে এ বলবে করবে? এরা পারে না স্যার, আপনার বন্ধুরা স্যার পারে না, এটা আপনি বলেন স্যার। দেখেন, না খালেদ, তুমি যদি এটাও তো খেয়াল করতে হবে যে ইট ইজ কমপ্লিটলি আনচার্টার্ড ওয়াটার্স। প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা ইনিশিয়েটিভ, এই যে ঘটনা প্রবাহ, এটা সম্পূর্ণ অজানা। বাংলাদেশের রাজনীতি কখনো এই স্তরে যায়নি। আমরা সবাই কিন্তু সমালোচনা করতে পারি। আমি তো ইউনূস সাহেবকে বলবো যে তিনি যথেষ্ট কৃতকার্য হয়েছেন, দেশের একটা অর্থনৈতিক ব্যালেন্স তিনি দাঁড় করাতে পেরেছেন, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস ভালো পজিশনে রয়েছে, সেটা এনশিওর করেছেন। হ্যাঁ, অনেক সমালোচনা করার মতো রয়েছে, কিন্তু এই বিষয়গুলো, যেমন ধরেন এই যে আমাদের এখন একটা রেফারেন্ডাম হবে, এই ব্যাপারটাও কিন্তু ঠিক বিএনপি ভালোভাবে নিচ্ছে না। তারা বলছে যে এটা হওয়া উচিত না, অথচ আমরা যা দেখতে পাচ্ছি যে দেশের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো সবাই চাচ্ছে যে এই মাসে বা আগামী মাসের মধ্যেই একটা রেফারেন্ডাম হয়ে যাক যে সনদের ব্যাপারে। স্যার আপনি সেটাও মনে তো একটা করেন বড় বিপদ। স্যার আপনি মনে করেন যে আগে রেফারেন্ডামটা হোক তারপরে নির্বাচনটা হোক? আমি তো তাই মনে করি, আমার মনে হয় দেশবাসীরা সেটাই চায়। ওকে স্যার, আপনাকে সেটাই ধন্যবাদ। স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ। আমাদের একজন দর্শক, উনার নাম উস্তাদ, মানে উস্তাদ, উনি বলতেছেন লুক এট দি ক্লাউন লাইক থিওরি অফ খালেদ, আর ইউ শিওর হাসিনা ডোন্ট, ও মাই গড, হাসিনা ডোন্ট হ্যাভ দেয়ার পিপল ইনসাইড? আমি বলি, বাংলাদেশের রাজনীতি আমরা ফলো করি, আমরা দেখছি যখন চেয়ার থেকে চলে যায় কোনো প্রধানমন্ত্রী, শেখ হাসিনা যখনই চেয়ার থেকে চলে গেছে তখন আর ওর ফলোয়ার বলে কিছু নাই। আমি এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি, কারণ এটা কোনো আদর্শের রাজনীতি না, এটা ক্ষমতার ভাগাভাগি রাজনীতি। সুতরাং এই জুজুর ভয় দেখায় লাভ নাই যে উনার লোকরা বসে রয়েছে। উনার লোকদের কোনো ক্ষমতা থাকলে ওনাকে দেশ ছেড়ে পালাইতে হইতো না, উনি দেশেই থাকতো। আমাদের ভাই, আমি আপনার একটা কথা বলি, এইটা আপনার কাছে এই প্রশ্নটা করি যে আসলে নুরুল কবির ভাইকে আমি শুনতেছিলাম, একই দিনে যদি আপনি গণভোট দেন এবং জাতীয় সংসদ নির্বাচনও দেন, তাহলে সেটা হয়ে যায় হচ্ছে হাইকোর্ট এবং এপিলেট ডিভিশন বা হাইকোর্টের যে এপিলেট অথরিটি আছে তার ভোট একই সঙ্গে। এইটা কি আসলে হইতে পারে কি না? মানে গণভোটটাই তো আগে হয়ে যাওয়া উচিত, যেটাকে রিফর্মটা কিভাবে হবে, কোন স্কেলে হবে সেইটা, আর জাতীয় নির্বাচন হওয়া উচিত। এটা মানে মনে হয় কিনা আপনার কাছে এরকম? বিএনপি এটাকে একদিনে করতে বলছিল এবং আমরা দেখলাম যেটা একদিনই হবে, এরকম একটা কথা। আচ্ছা, আমি তার আগে একটু দুই একটা বিষয়ে শাহিদুজ্জামান ভাই বা আপনার আলোচনার থেকে একটু অ্যাড্রেস করতে চাই। এই যে ঐক্যমত্য কমিশনের যে জুলাই সনদ, এই জুলাই সনদে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে কে? যতগুলি প্রস্তাব এসছে সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি। মাত্র কয়েকটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং প্রধান উপদেষ্টা নিজে বলেছেন
যে যে সমস্ত পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো বাদ দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। অথচ যখন জুলাই সনদ স্বাক্ষর করা হলো তখন কি করা হলো? নোট অফ ডিসেন্ট। না কিন্তু আজব ভাই আপনার একটা কথা বলি, আপনি আইনজীবী মানুষ, সঠিক নয়। আজব ভাই আমি একটা এবং কথা বলি, অসংখ্য আজব ভাই নোট অফ আপনি একটা কথা ডিসেন্ট বলি, নয়। আজব ভাই আমি আর- একটা কথা বলি, আপনি বলতেছেন সবচেয়ে বেশি ছাড় দিয়েছে বিএনপি, বিএনপির তো জমি জিরা দেওয়ার কথা বলা হয় নাই, যা কিছু বলা হয়েছে তা একটা ফেয়ার। সরকার বিএনপির তো এক জমি জিরা নয়। দেওয়ার কথা বলা হয় না, বিএনপির তো বলা হয় না পকেট থেকে টাকা দিয়ে দাও, যা কিছু বলছে হ্যাঁ, সেগুলি সংস্কারের কিন্তু- জন্য, সেগুলি ব্যালেন্স তৈরি করার জন্যই। কিন্তু ব্যালেন্স যেই তৈরি বিএনপি মনে করবে- করলো যে তারা ক্ষমতায় যাবে তখন সবকিছু তাদের কাছে খারাপ লাগতে শুরু করলো। সরি আজব ভাই আপনি বলেন, আমি শুনি। শোনেন, এই কথাটা সত্য নয়। যদি তাই হতো, বিএনপি যদি তাই মনে করতো তাহলে বলতো যে ঠিক আছে সব মানলাম, ক্ষমতায় যেয়ে বলবে যে কিছুই মানি না। তা না, বিএনপি যতটা ছাড় দিয়েছে কোনো দলই অতটা ছাড় দেয়নি, কোনো দলই না, আমি হলফ করে বলতে পারি। আর আমাদের আবু হানিফ রাজ্জাকী সাহেবের কথা বলেন, আবেগ এক জিনিস আর রাষ্ট্র আরেক জিনিস, সংবিধান আরেক জিনিস, সরকার আরেক জিনিস। যদি মনে করেন প্রধান উপদেষ্টা যা বলবে তাই সংবিধান, না কিন্তু এটা আপনারা কি হলো? এটা আবেগের কিন্তু কথা আজম হলো ভাই না? আপনারা আপনারা সংবিধানের যদি প্রতি, মনে করেন আপনারা যে সংবিধানের প্রতি রাষ্ট্রপতি বিশেষ, নেই, তাহলে আপনারা সংবিধানের প্রতি বিশেষ রাষ্ট্রপতির কাছে ভালোবাসা চুরি করলেন দেখাচ্ছেন কেন? আজম ভাই, আপনারা সংবিধানের প্রতি বিশেষ No, ভালোবাসা দেখাচ্ছেন। no, আপনাদের শীর্ষ no। নেতৃবৃন্দ কিন্তু সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছিলেন ডাস্টবিনে। শুনেন, ছুঁড়ে ফেলে দেব এটা যখন সংস্কার হবে। আপনি সংবিধান অনুযায়ী ওত নিলেন কেন? আপনি তো শহীদ মিনারে ওত নিতে পারতেন, যেরকম ফরাদ মজদার বলেন, তা তো নেন নাই। আপনি তো নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, ওত নিলেন কেন? কাজেই আপনাকে, যেহেতু আপনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে ওত নিয়েছেন, আপনাকে এটা মানতে হবে। আবেগের কথা বলে রাষ্ট্র চলবে না। এখন আসেন, শহীদুজ্জামান ভাই বললেন যে আওয়ামী চরিত্রে, শুনেন, আওয়ামী লীগের চরিত্রটা ফ্যাসিবাদী, বিএনপির চরিত্রটা গণতান্ত্রিক। এই জিনিসটা ভুলে গেলে চলবে না যে আমরা আজ পর্যন্ত যতগুলি কর্মকাণ্ড করেছি গণতন্ত্রের বাইরে কিছু করি নাই। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখন আপনার কথায় আসি, গণভোট। দেখুন, গণভোট সম্পর্কে সেদিনও জামায়াত বলেছে যে নির্বাচন না হোক আগে গণভোট হয়ে যাক। লাভটা কি হলো? লাভটা কি হলো? সনদটা কে বাস্তবায়ন করবে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো মহৎ নয়। অতএব যদি সারাটা দেশ নির্বাচনমুখী হয়ে গেছে, সারা দেশ গণতন্ত্রের পথে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, এই মুহূর্তে আমাদের নির্বাচনটাই মুখ্য। নির্বাচনের জন্য সমস্ত বিদেশি বিনিয়োগ আটকে আছে, নির্বাচনের জন্য আমাদের দেশি বিনিয়োগ আটকে আছে, নির্বাচনের জন্য পাওয়ার সেক্টরের অনেক কিছু আটকে আছে, নির্বাচনের জন্য ব্যাংকিং ব্যবস্থা এখনো ভঙ্গুর হয়ে আছে। গণতন্ত্রে ফেরত না যাওয়া পর্যন্ত আমরা যতই মুখে কথা বলি না কেন, একটা সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগুতে পারছি না। সেই ক্ষেত্রে আমাদের এখন নির্বাচনে না গিয়ে এখনই গণভোট কেন? নির্বাচনের পরে গণভোট হতে পারে না? নির্বাচনের দিন না হলে যদি মনে করেন হতেই পারে না, একই সাথে দুইটো, নির্বাচনের পরে গণভোট করেন। কারণ জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন কে করবে? যে সরকারে যাবে সে করবে। অতএব তারপরে যদি গণভোট সে না করে, তাহলে তো সে জাতির সাথে বেইমানি করবে। অতএব নির্বাচনের পরে হতে পারে না। আমরা আজম ভাই আমরা একটু প্রফেসর এম শাহিদুজ্জামানকে একটু শুনি, আপনাকে আমরা শুনেছি, আমরা একটু এই বিষয়ে শেষ কথা শুনি যে আসলে একটু শেষ কথা বলি। আচ্ছা, একটু আরেকটা কথা বলেন। এই প্রফেসর শাহিদুজ্জামান ভাই বললেন যে গণভোট চায় সকল রাজনৈতিক দল বিএনপি ছাড়া। 30টি রাজনৈতিক দলের 28টি রাজনৈতিক দলই বলছে যে নির্বাচনের দিন অথবা তারপরে গণভোট হোক। আর জামায়াত সহ 1-2টা রাজনৈতিক দল বলছে যে না, আগে গণভোট হতে হবে। শাহিদুজ্জামান ভাই কোন তথ্যের ভিত্তিতে বললেন আমি কিন্তু এটা জানি না। আপনি জরিপ করে দেখেন, মানুষ এই গণভোট বুঝে না, মানুষ নির্বাচনের দিকে মুখিয়ে আছে এবং নির্বাচন মুখী হয়ে গেছে। মানুষ কি বুঝে না বুঝে এটা যদি আপনি ঠিক করে দেন, এটা একটা মুশকিল কিন্তু আবার আছে। আমরা ঠিক করে দেই না। মানুষ গণভোট বোঝে না বললে, মানুষ গণভোট না বুঝলে আবার আমাদের একটু 1978 আমার সালে তো মনে থাকে না, আবার আমাদের 1978 সালে যাইতে হয়। দেশের মানুষকে, জিয়াউর রহমান প্রথম জিনিসটা দেশের মালিকদের ঠিক করতে দেন, দেশের মালিকদের ঠিক করতে দেন। দেশের মালিক কারা? ভোটাররা। দেশের মালিক কারা? জনগণ। তাদেরকে ঠিক করতে দেন। তারা তো এখন ওইটা চাচ্ছে না, তারা নির্বাচন। দেশের মালিকের চাওয়াটা আপনি কিভাবে বুঝলেন আজম ভাই? এটাও তো একটা প্রশ্ন থাকে। এই জন্যই যে 30টি রাজনৈতিক দলের মধ্যে 28টি চায় যে হয় পরে হোক আর নইলে একই দিনে হোক। আর
জামায়াত মনে করে যে নির্বাচন না হোক, আগে গণভোট হোক, Okay. বাস্তবায়ন কে করবে সনদ। আজব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রফেসর এম শাহিদুজ্জামান এই সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? দেশের মানুষ যেটি চায় এটি বোঝা যায় যে রিপ্রেজেন্টেটিভ যে পার্টিগুলি আছে তার মধ্যে 30টির মতো রাজনৈতিক দল বলছে যে তারা আসলে গণভোট কখন চায়, কিভাবে চায়, এবং যারা বিএনপির সাথে একমত। তাহলে তো এইটা তো গণভোটটার ব্যাপারে তো এক ধরনের কনসেনসাস হইছেই। আপনি এটাকে আগে কেন চাচ্ছেন, আপনি যদি একটু বলেন প্রফেসর এম শাহিদুজ্জামান, এটা আসলে কি উপকারও বা করবে আমাদের? দেখেন, আমি এটাকে চাই, হয়তো বা আমি একজন নিরাপত্তা পররাষ্ট্রনীতির ছাত্র, এই রাষ্ট্রবিজ্ঞানের এই বিষয়টা আমি আমি খুব বেশি ভালো বুঝি না। তবে আজকে আমি দেখলাম যে প্রফেসর দিলারা চৌধুরী, উনি আমাদের সুরহিত এবং বিএনপির একজন অত্যন্ত ওয়েল উইশার বলা যায়, উনি আজকে স্বয়ং সোশ্যাল মিডিয়াতে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কোশ্চেন করেছেন, ওয়াই নট, গণভোট হবে না কেন, হতে হবে, একই দিনে কিভাবে হয়। উনি নিজেই প্রশ্ন করেছেন এবং উনি একটা পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন যে কেন অন্তত 1 মাস 1.5 মাস আগে গণভোটটা অবশ্যই হওয়া উচিত। এখন আমার কথা হচ্ছে যে দেখেন, রাজনৈতিক দলগুলো কয়টা বলেছে, কারা বলেছে, সেটা হয়তো স্যার আমার একটু সহজ করে বলেন তো স্যার, আমি আপনার একটু থামাই, আমার একটু সহজ করে বলেন তো স্যার, এই গণভোটের সম্ভাব্য 3টা রেজাল্টে আমরা কি অ্যাচিভ করব, মানে এই গণভোটটা দিয়ে আমাদের কি হবে? আমার তো ধারণা যে গণভোটের মাধ্যমে আমরা একটা গণভোটে কি পাবলিক নিয়ে হচ্ছে কনসেন্ট স্যার? কোন দিকে যাচ্ছে, গণভোটটা একটা 20 পাতা, participation একটা কেমন গণভোটটা হচ্ছে, একটা 28 এই পাতার প্রশ্নপত্রে হইতেছে, এটাতে আমরা এটাতে কি অ্যাচিভ করব স্যার? মানে ধরেন সবাই বলল হ্যাঁ, সবাই বলল না, এই 3টা সিনারিওতে আমরা কি পাবো গণভোটটা দিয়ে স্যার, এটা যদি একটু বলতেন। দেখেন, এটা যদি মহত্ব না থাকতো তাহলে রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে কেন এত গুরুত্ব দিচ্ছে? আপনি আমাকে বলেন খালেদ, প্রফেসর দিলারা চৌধুরী তো অত্যন্ত ঘনিষ্ঠ স্যার প্রফেসর দিলারা BNP চৌধুরীকে পাইলে আমি প্রফেসর দিলারা আজকে চৌধুরীকে এটা জানতে চাইবো স্যার, আপনিও কম গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, মানে আমাদের যেটাকে বলে হচ্ছে সোশ্যাল সায়েন্সের বিজ্ঞানী না, আপনি আমাকে স্যার বুঝায়া বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন এই গণভোটটা দিয়ে আমরা কি পামু, এই গণভোটটার হ্যাঁ হইলে কি হবে, না হইলে কি হবে, গণভোট পুরাটাই না 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 হইলে কি হবে আমাদের? আমি বলি আপনাকে, কেন এটা যেহেতু আমরা কেন এটা প্রায় এত 16 জরুরি স্যার, বছর, কেন এটা এত জরুরি স্যার? আমরা যেহেতু 16 বছর গণতন্ত্রবিহীন ছিলাম স্যার। এবং প্রায় 16টা বছর 3টা ইলেকশনের নামে ধাপ্পাবাজি হয়েছে, স্যার। গণভোটের মাধ্যমে আমরা কয়েকটা প্রসিডিউরাল গেইনস তো অবশ্যই করব। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে ডিগ্রি অফ পার্টিসিপেশন ইন ভোটিং, এটার একটা সুস্থ মাত্রা আছে কিনা সেটা আমরা ভালোভাবে বুঝতে পারবো। তারপর ধরেন, এই যে 16 বছরের ফিমেল পার্টিসিপেশন বলতে কিছুই ছিল না, একটা গণভোট যদি হয় তাহলে আমরা দেখব যে কিভাবে কতখানি মানুষ অ্যারাউজড হয়, সোশ্যাল কনসিয়াসনেস জাগে, এবং গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ মহিলা তারা কি গণভোটে অংশগ্রহণ করে কিনা। তার মানে সবচেয়ে বড় ইউটিলিটি হচ্ছে যে জাতীয় ইলেকশনটা কতখানি কার্যকর, পার্টিসিপেটরি হবে, তারই একটা বড় পূর্বাভাস আমরা পেয়ে যাব এই বরং গণভোটের জাতীয় মাধ্যমে। নির্বাচনটাকে তারপর যদি আপনি ভণ্ডুল করবার আজবে আপনি একটি বলবেন, না। আপনি চিন্তা শেষ কথা করেন। বলবেন, স্যারকে একটু বলতে দেন, স্যার বলে আপনি শেষ কথা বলেন। জি স্যার আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, এই যে এই এক্সারসাইজ ইটসেলফ, এটা প্রথমত আমাদেরকে একটা বড় রকমের সাহায্য করবে, ইলেকশন কমিশন সহ অল দ্য স্টেক হোল্ডার্স, যে মানুষের রেসপন্স কতটুকু, মানুষ কতখানি সচেতন বা আগ্রহ নিচ্ছে। তারপর আপনি যদি সাবস্টেন্সের কথা চিন্তা করেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে যে আপনি কি হ্যাঁ বলেন না না বলেন। হ্যাঁ বললে দেশ একদিকে যাবে, দেশের যে ঘটনা প্রবাহ একদিকে যাবে, আর না যদি ভোট দেয় তাহলে কিন্তু ঘটনা প্রবাহ একদম অন্যদিকে যেতে পারে। হ্যাঁ, এবং এটা ভবিষ্যতের দিক নির্দেশনা হয়ে দাঁড়াবে যে মানুষ কতখানি গুরুত্ব দিচ্ছে এই সনদকে, এই সনদের উপযোগিতাকে, এবং এই যে দীর্ঘ একটা সংগ্রাম হয়েছিল, এত স্যার ত্যাগ আমার স্বীকার করা আমার হয়েছিল। আমার আমার মনে হয় যে স্যারের জায়গা থেকে একটু ব্যাখ্যা করেছেন যে এই গণভোটের আসলে অনেক উপযোগিতা আছে, এবং এই উপযোগিতাটা হচ্ছে মানুষের উইলটা, পিপলস যে উইল, সেটাও আসলে খুব ভালো করে বোঝাবে। আমাদের একদম সময় নাই, তবু স্যার যেহেতু একটা বিস্তারিত প্রস্তাবনা সামনে রেখেছেন যে কেন গণভোট দরকার, আপনি যদি 1 মিনিটে বলে আপনি অনুষ্ঠান শেষ করে দেন। আজম ভাই। যে জাতীয় সনদ, জুলাই সনদ যেটা তৈরি করা হয়েছে, সেখানে যে কয়টা নোট অফ ডিসেন্ট আছে, সে কয়টা নোট অফ ডিসেন্ট রেখে এই গণভোট যদি নির্বাচনের দিন বা তারপরে গণভোট ভালো, আমি মনে করি হওয়া দরকার। কিন্তু গণভোট না হলে, নির্বাচন হলে দেশে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে না,
এটা আমি কোনোভাবেই বিশ্বাস স্যার, করি না। স্যার গণভোটে যেটা জুলাই বললেন, সনদ আদম ভাই, বাস্তবায়নের স্যার যেটা বললেন আমরা পয়েন্টে আসি। একমাত্রই এটা স্যার বিশ্বাস যেটা করি। বললেন আমরা পয়েন্টে আসি। এই গণভোটটা জাতীয় ইলেকশনের আগে হইলে কি সমস্যা? ধরেন 1 মাস আগে হইলো। সমস্যা এই জন্যই এটাই যে যেহেতু ফেব্রুয়ারি আমাদেরকে নাড়া দিচ্ছে একেবারে দরজার কাছে, এই সময় যদি নভেম্বরের আমরা নভেম্বর নাগাদ আমরা 15 দিন পরে একটা গণভোট করি, ওই ফেব্রুয়ারি নাড়তে থাকুক, আমাদের অসুবিধা কি? এই দুটো বড় নির্বাচন করবার মতো অবস্থা এই নির্বাচন কমিশনের বা বর্তমান সরকারের এই ইকোনমিতে যায় না। এবং বর্তমান সরকার তো পলিটিক্যাল পার্টিদের উপরে ছাড়লো, বর্তমান সরকার তো পলিটিক্যাল পার্টিদের উপরে ছাড়লো। আপনাদের জন্য কোনো অসুবিধা না থাকে আপনারা বলেন যে আগে দিয়ে দেন, সরকারের ব্যাপার, নির্বাচন কমিশনের নিতে পারলো কিনা পারলো না। পলিটিক্যাল পার্টিদের কাছে কেন সরকার ছাড়লো? পলিটিক্যাল পার্টি তো মাসের পর মাস অত্যন্ত ধৈর্যের সাথে এক টেবিলে বসে এই জুলাই সনদ তৈরি করেছে। কিছু সামান্য কিছু নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু এখন কেন পলিটিক্যাল পার্টির উপরে ছাড়বে? এখন এটা সরকারের সিদ্ধান্ত, এবং আমরা মনে করি যে গণভোট না হলেও এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণভোট না হলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, অ্যাডভোকেট আহমেদ বাস্তবায়ন হবে। এখানে নোট অফ ডিসেন্টের যে বিষয়টা আছে, যারা ক্ষমতায় যাবে তারা নোট অফ ডিসেন্টকে অবশ্যই অনার করবে। আপনারা তো নোট অফ ডিসেন্ট দিয়া মানে একটু সবাইকে একটু দ্বিধার মধ্যে ফেলে দিয়েছেন। যে হাউএভার না, নোট অফ ডিসেন্ট তো কয়েকটা জায়গায়, সেখানে তো আমাদের রিজার্ভেশন থাকতেই পারে। সেখানে এটা তো আমরা পরিষ্কার করেছি, আমরা তো জাতির সাথে প্রতারণা করতে যাইনি, আমরা পরিষ্কার করেছি। এখন আমাদের কথা স্পষ্ট যে যদি গণভোট হতে হয় এই জুলাই সনদের উপরে, এই জুলাই বিপ্লবের অভ্যুত্থানের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। এখানে আমরা পার্টিসিপেট করেছি, আমাদের রক্ত ঝরেছে। এটা আপনার বুকের কথা আদম ভাই। আমরা রক্ত দিয়ে এটাকে প্রমাণ করেছি। আমরা যদি গণভোট করতে হয় তাহলে একই দিনে করেন। দুটো নির্বাচন, এই এত বড় নির্বাচনের আগে এই নির্বাচনটা করাটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে পরের নির্বাচনটা, আমি এটাই বলবো। অ্যাডভোকেট আহমেদ আজম খান, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এম শহীদুজ্জামান। আপনারা দুজন অনেকগুলি বিষয়ে আপনারা অনেক আলোচনা করেছেন এবং কিছু প্রশ্নের উত্তর দিতে আমাদের চেষ্টা করেছেন। আমাদের দর্শকরাও আপনাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক প্রশ্ন করেছেন, অনেক কিছুর ব্যাপারে জানতেও চেয়েছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।